বলো দেয়ালে কারো কাছে দাদা কত পেজ? পেজ নাম্বার আচ্ছা 103 9 পর্যন্ত হয়ে গেছিল। আচ্ছা তাহলে 103 থেকে ক্লাস 8 কোষে দেখি 10.2 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। যারা যারা অঙ্ক করে আনোনি প্রথম থেকেই টুকবা, যারা করে এনেছো মেলাবা, ভুল হলে টুকে নেবা। আচ্ছা 9 এর কোশ্চেনটা, নয়ের প্রশ্নটা, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা এইখানে দেখো দুই ধরনের তাঁত আছে, একটা যন্ত্রচালিত একটা হস্তচালিত। এখানে দুটো তাঁত দিয়ে আমরা একবারে ক্যালকুলেশন করতে পারবো না, এখানে আমাকে যে কোনো একটা তাঁতের সাপেক্ষে ক্যালকুলেশন করে পরে গিয়ে ওই যেখানে বলেছে না ওই একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা একটি যন্ত্রচালিত তাঁতের একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের থেকে 2/1/4 গুণ। তার আমরা হস্তচালিত বার করে পরে যন্ত্রচালিত ওটা কনভার্ট করে নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি, কারণ দেখো অঙ্কটা বলেছে না 12টি হস্তচালিত তাঁত, তাই তো। তাহলে আর বার করতে কি বলেছে এখানে, কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে আমরা অঙ্ক হিসাব করব হস্তচালিত তাঁত দিয়ে, কারণ সবকিছু দেখো হস্তচালিত তাঁত দিয়েই বলে দেওয়া আছে। হ্যাঁ তাহলে প্রথমে কি লিখতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাড়াতাড়ি লেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। আচ্ছা এখানে আমরা বার করব হচ্ছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তাহলে আমরা বার করবো যে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। হস্তচালিত তাঁতের সংখ্যা, হস্তচালিত তাঁতের সংখ্যা কোন এককে বেরোবে, টি। আচ্ছা এখানে হচ্ছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, তাহলে কি লিখবো, কাপড়ের দৈর্ঘ্য। বলো সময়, অসুবিধা নেই আমি ফার্স্টে সময় লিখবো। সময় বেরোবে কিসে, 18 দিন, তাহলে সময়ের একক হচ্ছে দিন। তাহলে প্রথম লেখাটাই লেখা আছে যে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। আমরা হস্তচালিত তাঁত দিয়ে সংখ্যাটা বার করে নিয়ে লাস্টে গিয়ে আমরা সেটাকে যন্ত্রচালিত তাঁতে পরিণত করব।
তাহলে এক্ষেত্রে সবার প্রথমে আমরা কি লিখবো, প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে কার কার মধ্যে সম্পর্ক তৈরি করব, সময় আর হস্তচালিত তাঁত। তাহলে মাঝখানে কাপড়ের দৈর্ঘ্যটা আমার এখানে স্থির থাকবে। তাহলে খাতায় লেখো প্রথম ক্ষেত্রে, প্রথম ধাপ, কাপড়ের দৈর্ঘ্য স্থির রেখে সময় এবং হস্তচালিত তাঁতের, আচ্ছা প্রথম ধাপ স্থির রাখবো কাপড়ের দৈর্ঘ্যকে। তাহলে হ্যাঁ, কাপড়ের দৈর্ঘ্য স্থির রেখে সময় এর সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যা বলো। যদি সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ কাপড় বানাতে তাঁতের সংখ্যা কম লাগবে। তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কেমন হবে, ব্যস্ত সমানুপাতি, পাতি বানানে দীর্ঘী হবে। আচ্ছা, এবং দ্বিতীয় ধাপ, ও দিলেও চলে, দিলেই হলো। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপে দেখো, আমরা আগের ধাপে যাকে স্থির রেখেছিলাম কাপড়ের দৈর্ঘ্য, তার সঙ্গে হস্তচালিত তাদের সংখ্যা সম্পর্ক নির্ণয় করব। তাহলে সময় যাবে স্থির। তাহলে সময় স্থির রেখে কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার দেখো, কাপড়ের দৈর্ঘ্য যদি বাড়িয়ে দিই তাহলে হস্তচালিত তাদের সংখ্যা বেশি লাগবে। তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কি হবে, সরল সমানুপাতিক হলো। এবার লিখবো অতএব নির্ণেয় হস্তচালিত তাদের সংখ্যা সমান সমান, সবার প্রথমে কি হবে, হস্তচালিত তাদের সংখ্যা যে অংশটা আছে 12, এটা লিখবো। তারপরে গুণ দিয়ে দুটো বাই চিহ্ন দিয়ে নেবো। এখন প্রথমে দেখতে পাচ্ছি কাপড়ের দৈর্ঘ্য স্থির, তাহলে মাঝখানেটা স্থির। প্রথমটার সঙ্গে লাস্টেরটার সম্পর্ক হচ্ছে ব্যস্ত। তাহলে এক্ষেত্রে 18/15ই হবে, কারণ সম্পর্কটা কি শুভদীপ, ব্যস্ত। পরেরটা দেখো বলেছে সময়কে স্থির, মানে এটা স্থির, তার মানে এই কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক হচ্ছে, সেক্ষেত্রে সম্পর্কটা পাচ্ছি সরল। সরল হলে উপরের সংখ্যাটা নিচে, নিচের সংখ্যাটা উপরে। তাহলে 2700 যাবে উপরে, 1080 যাবে নিচে। তাহলে কাটাকুটি করি, এই লাস্টের শূন্য কেটে দিলাম। আচ্ছা, এখানে আছে 15, এখানে আছে 12। তাহলে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 4 12। আচ্ছা, 5 দিয়ে 270 কাটা যাবে। 5 দিয়ে 270কে যদি কেটে দিই তাহলে হচ্ছে 5 5 25, 2 20, 4 5 20। এখন দেখো নিচে আছে 154, দুগুণে 108 হয়, 54 দুগুণে 108। তবে আমি ছোট ছোট করেই কাটি। 2 দিয়ে যদি কাটি 27, 2 দিয়ে কাটলে 5 10 4 54। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 8 24। আচ্ছা দেখো 9 একে 9, 9 দুগুণে 18। এবং দেখো নিচে আছে 2, উপরে আছে 18। তাহলে 2 দিয়ে 18 কাটলে কত হবে, 9। তাহলে দেখো নিচে আর কেউ থাকলো না, শুধু উপরে কে থাকলো, 4 আর 9। আর 4 আর 9 গুণ করলে কত হবে, 36টি। তাহলে কি পেলাম, হস্তচালিত তাদের সংখ্যা কটা লাগবে, 36টা। এবার কোশ্চেনে দেখো যেটা বলেছে যে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে, আমরা তো বার করলাম হস্তচালিত তাঁত। তাহলে যন্ত্রচালিত তাঁত কি করে বেরোবে, দেখো প্রথম লাইনে লিখে দিয়েছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের 2 × 1/4 গুণ। তাহলে আমার কাছে যে হস্তচালিত তাঁত আছে সেটাই তার ক্ষমতায় যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা 36কে যতগুলো হস্তচালিত তাঁত লাগে একটা যন্ত্রচালিত তাঁতের জন্য সেটা দিয়ে কি করব, ভাগ করে দেবো। কি করব, ভাগ। তো এইভাবে আমরা এই বিষয়টা লিখতে পারি যে 2 × 1/4 সমান সমান কত হবে, 4 2 18 × 9/4 টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান সমান, এত কিছু কে লিখবে,
আচ্ছা, আমরা লিখবো যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা 2/1/4টি হস্তচালিত তাঁতের ক্ষমতার সমান। তাই 36টি হস্তচালিত তাঁতের ক্ষমতা তাহলে 36টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান হবে আচ্ছা, তাহলে আমার কাছে আছে 36টা হস্তচালিত তাঁত, আর বইয়ে আচ্ছা ক্ষতমা হয়ে গেছে লেখা, এটা ক্ষমতা হবে, আবার হ্যাঁ ঠিকই লিখেছিলাম। আচ্ছা, তাহলে এখন 36টা হস্তচালিত তাঁত আমাদের কাছে আছে, আর বইতে বলেছে যে হস্তচালিত তাঁতের সংখ্যা 2/1/4টি হলে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হয়। তাহলে সেক্ষেত্রে মোট হস্তচালিত তাঁতকে একটা যন্ত্রচালিত তাঁতের জন্য যতগুলো হস্তচালিত তাঁত লাগে সেটা দিয়ে কি করবো, ভাগ করে দেবো। হ্যাঁ, যদি ওই ইকোনমি করো 2/1/4টি হস্তচালিত তাঁতে একটা যন্ত্রচালিত তাঁত হয়, হয়েছে। তাহলে একটি তাতে কম হবে না বেশি হবে? কম হবে। তো সেক্ষেত্রে কি লিখতাম, 1/2/1/4। তারপরে কি বলতাম, 36টি হস্তচালিত তাতে তাহলে বেশি হবে, তো এটাকে আবার 36 দিয়ে গুণ করতাম, 36 উপরে চলে যেত। ঠিক আছে, ও করতে অনেক বড় হবে, দরকার নেই, 2/1/4। তাহলে এখন 36 বাই কত হলো, 2/1/4 মানে কত, টি যন্ত্র চালিত তাঁত। ঠিক আছে, তাহলে 36 বাই কত হলো, 2 4 2 8 একে 9/4, নিচে ভগ্নাংশ থাকলে সেটা সাইডে গুণ হয়ে উল্টে যায়, 9 দিয়ে 36 কাটলে 4, 4 4 16টি যন্ত্র চালিত তাঁত। একটু উত্তরটা মিলিয়ে নাও। এগুলো আরেকভাবে করা যেত। আরেকটা হচ্ছে ওই 12টি হস্তচালিত যেটা আছে ওটা প্রথম লাইনেই হচ্ছে যন্ত্রচালিত তাতে পরিণত করতে হতো, তাহলে ওই 12 ভাগ, হ্যাঁ একবারে উল্টানো হবে, হ্যাঁ ওটা করলেও হবে, ওই পদ্ধতিতে করলে একবারে বেরিয়ে যাবে, তাহলে পরে লেখালেখি এগুলো করতে হবে না। তাহলে অমৃতা করে এনেছিলে এটা কেন, আগেগুলো প্র্যাকটিস করেছো? বাহ, এই যে কর্ণকুমার করে এনেছো বাড়ি থেকে, খুব ভালো। উত্তর কে লিখবে, করে এনেছো, হাসছে দেখো কি সুন্দর। বা সাইডটা মুছে দিলাম, এই সাইডটা লেখা হয়ে গেছে তো পেছনে, হয়েছে? তুমি আবার লিখছো তো, ঠিক আছে। পেজ নাম্বার 104, 10 নাম্বার কোশ্চেন। দেখো 10-এর প্রশ্নটাই বলেছে যে যারা যারা লেখালেখি করছো লেখা বন্ধ করে পড়তে শুরু করো, প্রশ্ন পড়তে শুরু করো। 10-এটা বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তা হিসাব করি। তাহলে আমাকে অঙ্কটা কি দিয়ে দিয়েছে যে
25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। তাহলে অঙ্কটা প্রথমে আমরা কৃষক দিয়ে করব, পরবর্তীতে সেটা ট্রাক্টরের ক্ষমতার সঙ্গে তুলনা করে নেব। সেটাই ট্রাক্টরের সঙ্গে হ্যাঁ সমান হবে, হবে তাও হবে। কি হয়েছে? যাই যাও। না না, এই রোহিত কোথায়? ও চলে গেছে না? হ্যাঁ ও তো বাড়ি গেছে। হ্যাঁ ওর আবার কি কাজ আছে, ভালো হয়েছে। শুনলে না কিসের কাজ? আচ্ছা তাহলে অঙ্কটায় সবার প্রথমে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে কৃষকে কতজন কৃষক লাগবে এই হচ্ছে কথা। তাহলে প্রথমে যে হেডিংটা হয় তোমরা লিখে নাও, তারপরে বক্সে চলে আসি যে কৃষক সংখ্যা আমাকে বার করতে হবে। তাহলে কৃষক সংখ্যা কোন এককে বেরোবে? জন এককে বেরোবে। আচ্ছা এর সঙ্গে কি আছে? জমির পরিমাণ। জমির পরিমাণ কোন এককে বেরোবে? বিঘা। সমবায় ব্যাংক আছে যেরকম সেরকম, বাড়িতে সমবায় ব্যাংক আছে না, চেনো না? তাহলে আর কি হলো, ওই যে জলকাকুর দোকানের পেছনে একটা ব্যাংক আছে ওইটা। হ্যাঁ ওটা আমাদের লোকালে চাদুর ব্যাংক নামে পরিচিত হয়েছে। চেনো চাদুকে? ওকে চিনি দিও। তাহলে কর্ণ, তাহলে সময়টা কোন এককে বেরোবে? দিনে বেরোবে, ঠিক। তাহলে প্রথমে দেখো বলেছে কি 25 জন কৃষক আছে। আচ্ছা জমির পরিমাণ 2400 বিঘা আর 36 দিনে চাষ করে ফেলছে। তারপর বলেছে ট্র্যাক্টর কেনা হয়ে গেল। দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। আচ্ছা ভালো করে বুঝতে হবে, অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে অর্ধেক জমি মানে কি আগের জমি কত ছিল? 2400। এখন তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো, কাটাকুটি করে 1200 হবে। 1200 বিঘা জমি চাষ করতে 30 দিনে। কাটাকুটি না করলে কি পেটের ভাত হজম হবে না? ব্যাপারটা যে ছকের মধ্যে কত কাটাকুটি করবা এইটুকুনি জায়গায়। তাই কি লিখবো? প্রথম ধাপ, গল্পগুলো না করলে খুব ভালো হয় সঙ্গীতা, তাই না? দেখো প্রথম ধাপে আমরা জমির পরিমাণটাকে স্থির রাখবো। জমির পরিমাণ স্থির রেখে সময়ের সঙ্গে কৃষক সংখ্যার কি সম্পর্ক হবে? কেন? জমির পরিমাণ স্থির রেখে সময় এর সঙ্গে কৃষক সংখ্যা, ওরকম কোনো ব্যাপার নেই। যদি সময়ের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কৃষক কম লাগবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ব্যস্ত সমানুপাতিক। সময়ের সঙ্গে জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাই সবসময় তা হয় না। যদি এখানে খাবার দাবারের কথা হয়, যতজন মানুষ বাড়বে তত খাবার খেতে বেশি সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ কি? ও দীর্ঘ হবে, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা এবং দ্বিতীয় ধাপ, তাহলে এক্ষেত্রে সময়কে স্থির রাখবো যদি সর্বোচ্চ তাদের খুব ভালো হয়। আর সুজয় কথা কম বলতে হবে তো, অত কথা বলা যাবে না। সময় স্থির রেখে জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার, হ্যাঁ জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা, জমির পরিমাণ বাড়লে কৃষকও বেশি লাগবে, তাহলে সরল সমানুপাতিক। অর্ঘ্যগুলো করে আনছো তো? বাহ। তাহলে অতএব নির্ণেয় কৃষক সংখ্যা, তাহলে সবার প্রথমে 25 আমরা লিখে নেবো যেটা কৃষক সংখ্যাতে আছে। তারপরে দেখছি যে সময়ের সঙ্গে কৃষক সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। তাহলে সময় যেমন আছে উপরেরটা উপরে, নিচেরটা নিচে। পরেরটা জমির পরিমাণের সঙ্গে সরল সমানুপাতিক। জমির পরিমাণ উপরে যেটা আছে সেটা নিচে, উপরে এই নিচে চলে যাবে উপরে। তাহলে লাস্টে দুটো শূন্য কেটে গেল, 12 দুগুণে 24, 2 দিয়ে 36 কাটলে 18, আর 5 দিয়ে 25 কাটলে 5, 5 6 30, 6 দিয়ে 18 কাটলো 3, তাহলে 3 5 15।
জন, 15 জন। তাহলে কি বুঝতে পারলাম? 15 জন কৃষক মানে হচ্ছে একটা ট্র্যাক্টরের ক্ষমতা, হয়ে গেল। না, একবার লিখি আগে। অতএব একটি ট্র্যাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের, হ্যাঁ হ্যাঁ, একটি ট্রাক্টরের ক্ষমতা সমান সমান 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। আচ্ছা, তাহলে ক্ষমতা। আচ্ছা, এরপরে হস্যু দিয়ে উত্তরটা লিখে নেব। ছয় কাটবে কে? উপরে 3 কে কাটবে? 3 কাটতে হতো না তো, বোর্ডে কাটা আছে, ওটা কেটে পয়সা করে লেখো উপরে। হ্যাঁ, এবার ঠিক আছে। না না, এবার নিজের খাতাতেই করবে। 6টা 15 বাজে। তাহলে সবার কি টোকা হয়ে গেছে? নো, এখন ঢুকছে। ছাদে কি আছে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা থাক। ও ও হ্যাঁ হ্যাঁ, এইটা অবশ্যই যাবা, দামি দিয়ে কিনবা। বিকেল বেলাতে সব বিক্রি হয়ে যাবে, তুমি তো সব পুরোনো গুলো পাবা, আগের বছরের। হ্যাঁ, আমার এই ঘরে দোকান আছে, দেখো নি পুরো ছড়ানো সাজানো, কত সুন্দর। উমা, কত দেখলে? অতগুলো জামা আছে, আবার কিনে কি করবো? আর ধরছে না আলমারিতে, ও দরকার নেই। আমি তো গরিব, আবার বিলি করে কি হবে? না না, আমার কোনো প্রয়োজন নেই, অতটা গরিব না। 11 নম্বর প্রশ্ন পড়ে ফেলো সবাই, এটা সাইজ একটু বড় আছে। একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। আমি জানি না, তুমি বই আনোনি, তুমি বই আনোনি। এটা কোচিন, কোচিং না, দন্তের না, এটা জায়গার নাম। একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জানি না। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তার মানে আমাকে বার করতে কি বলেছে? খাবারের না, প্রতিদিন খাবারের পরিমাণ।
আচ্ছা, প্রথমে হেডিংটা করে নেওয়া, তাহলে আমরা বার করব কি প্রতিদিনের হবে প্রতিদিনের খাবারের পরিমাণ, ব্র্যাকেটে আমরা কি লিখবো গ্রাম। আচ্ছা, এরপরে আছে সময়, দিন, আর এদিকে বলেছে কি নাবিক সহ, তাহলে নাবিক সংখ্যা বলে হলো সেটা প্রতিদিনেরটা লিখতে হবে না, দিনের দিনেরটা দিনে খেয়ে নেয়, ওই জন্য এটা দৈনিক লিখে নাও, প্রতিদিনের লিখে নাও, এটা লিখে নাও। আচ্ছা, তাহলে জাহাজটি 36 জন নাবিক নিয়ে বেরিয়েছিল, খুব ভালো কথা। তার কাছে খাবার মজুদ ছিল তাহলে 25 দিনের, আর প্রতিদিন একটু একটু করে খেত কত 850 গ্রাম হলো। হ্যাঁ, আসলে ওই জাহাজে বা প্লেন তো ওরকম ভাবে চলে না, খাবারগুলো প্যাকেজ করা থাকে, প্রত্যেক মানুষের একটা একটা করে প্যাকেট। এখন ওখানে তো হামলে হুমলে খাওয়া যাবে না, কারণ কিছু হলেই প্রবলেম। জন নাবিক সংখ্যা, হ্যাঁ বলো 12 হবে তো, এখনো যোগ বিয়োগ করতে হবে এর মধ্যে। হ্যাঁ আমি জানি না, যাই হোক। আচ্ছা, তাহলে এখন কোশ্চেনে বলেছে যে কিন্তু 13 দিন পরে জাহাজটি একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে ভালো করে বুঝতে হবে, দেখো 13 দিন পর বললো, তাহলে 13 দিন ওরা না খেয়েছিল নিশ্চয়ই। 13 দিন খেয়েছিল, তার মানে এক্ষেত্রে 25 থেকে 13 আমাকে বাদ দিতে হবে, তাহলে 12 দিনের খাবার মজুদ আছে। তাহলে আমাদের খাবার মজুদ ছিল কতটা 12 দিনের। আচ্ছা, তাহলে এইটুকু ছিল প্রথম লাইন। সেকেন্ড লাইনে কি হলো, ওইলো 13 দিন পরে ওরা মাঝ সমুদ্র থেকে ডুবে যাওয়া জাহাজ থেকে কতজনকে গ্রহণ করলো নিজের জাহাজে 15 জন। আমি এখন করিনি, 6 আর 5 11 টাকা খাই থাকলো 1 51, তাহলে এখন জাহাজে মানুষ আছে 51 জন। টাইম আছে হাতে কতদিন, টাইম হাতে কত দিন, টাইম আছে 12 দিন। 10 দিন কেন, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন তো হ্যাঁ জাহাজ আছে 10 দিনে জাহাজ পৌঁছে গেছে, মানে 13 দিনের পরে 10 দিনে পৌঁছেছে, তাহলে এক্ষেত্রে টাইম কত 10 দিন। আমাকে বার করতে হবে যে প্রতিদিন কতটা পরিমাণ করেও খাবার খাবে ওরা। আচ্ছা, প্রথম থেকে বলি। প্রথমে যখন জাহাজ ছাড়ে তখন প্ল্যানিং এটা ছিল 36 জন নাবিক 25 দিনে কোচিন পৌঁছে যাবে, তারা প্রতিদিন 850 গ্রাম করে খাবার খাবে। কিন্তু 13 দিন জাহাজ চলতে চলতে টলতে দেখলো যে একটা জাহাজ ডুবে যাচ্ছে 13 দিন পরে, তখন ওই জাহাজে 15 জনকে উদ্ধার করে। তো এইখানে জিনিসটা পাল্টে গেল, কেন 13 দিন ধরে না খেয়ে ছিল না, তাহলে ওদের কাছে হিসাব মতো আর 850 গ্রাম করে যদি রোজ খায় তাহলে এরকম 12 দিনের খাবার আছে। কিন্তু জনসংখ্যা যেই বেড়ে গেল, যেহেতু তুলে ফেলো নতুন লোক, তা এখন 51 জন, তার মানে কি আবার বলেছে কি তাই দিয়ে জাহাজের গতিবেগ ওরা বাড়িয়ে দিল হিসাব করে, দিয়ে 10 দিনে জাহাজ পৌঁছে যাবে। তাহলে এখন ওরা বলছে যে যদি 10 দিনেই জাহাজ পৌঁছায় তাহলে প্রতিদিন ওরা কতটা করে খাবার খেয়েছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই কারণে আমাদের এখানে 36 এর সঙ্গে 15 যোগ করলাম, নতুন লোক গেল, আর 10 দিনে যেহেতু জাহাজটা পৌঁছে যাবে সেহেতু আমরা এখানে 12 জায়গায় করলাম 10 হয়ে গেছে, তাই দুদিন ওরা আগেই পৌঁছে গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে না প্রথম ধাপ তার প্রথমে আমরা সময় স্থির রাখবো, সময় স্থির রেখে নাবিক সংখ্যার সঙ্গে প্রতিদিন খাবারের পরিমাণ, তাহলে সরল না ব্যস্ত, ব্যস্ত, যত বেশি লোক তত বেশি খাবে, তাহলে তত না হলো কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না এই তো এটা সম্পর্ক পাওয়া গেছে এতক্ষণ পর। তাহলে যদি জনসংখ্যা বেড়ে যায় নির্দিষ্ট সময় পৌঁছাতে গেলে খাবারের পরিমাণ প্রতিদিন কম খেতে হবে, কম খেতে হবে। কম খায় তো আমরা বলতে পারবো না, এখন তো জাহাজে তো আনলিমিটেড খাবার নেই, এর আমরা বলবো কি খেতে হবে। তাহলে বেশি জনসংখ্যা বাড়লে খাবারের পরিমাণ প্রতিদিন কমে যাবে, তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কি পেলাম, তাহলে ব্যস্ত সমানুপাতি, বানানটা কি হবে
হ্যাঁ, তোমরা স্কুলের পরীক্ষার সময় আবার চিল্লামিল্লি করো না, এই তয় দীর্ঘি হবে না হসি হবে। দ্বিতীয় ধাপ, নাবিক সংখ্যা। হ্যাঁ, সময়ের সঙ্গে প্রতিদিনের খাবারের পরিমাণের, বলো, যদি সময় বেড়ে যায় তাহলে প্রতিদিনের খাবার কম খাবে না বেশি খাবে? হ্যাঁ, লিমিটেড খাবার। দিন বেড়ে গেলে খাবার। আচ্ছা না, এখানে ওইটা আমরা হিসাব করব না, কারণ এখানে নাবিকের সংখ্যা স্থির আছে, হয়েছে। যদি সময় বেশি থাকে তাহলে তাকে বেশি খাবার খেতে হবে, যদি সময় বেশি দেয় তাকে বেশি খাবার খেতে হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু সরল সম্পর্ক হবে, বুঝলে না? এখানে ওরা জাহাজে আছে এটা আমাদের ধরার কোনো প্রয়োজন তো নেই, যেখানে খুশি থাক, সময় বেশি থাকলে তো খেতে তো বেশি হবে। ধরো মনে করো তুমি প্রতিদিন 4টে করে কলা খাও, তাহলে 1 সপ্তাহে কটা কলা খাবা? 28টা। এখন মনে করো যে তুমি 1 মাস কলা খাবা, লিমিটেড কলা আছে, ধরো দিনে একটা করেই খেলে, তাও তো 30টাই লাগছে, ওর থেকে কম তো হচ্ছে না, তার মানে সময় বাড়লে বেশি খেতেই হবে। না না, আমি তো দেবোই না, সেটা আলাদা বিষয়, অঙ্কে চলে আসছি। হ্যাঁ, পরিমাণ, এটা কম মনে হচ্ছে। আচ্ছা, পরিমাণ তাহলে কি হবে? সরল সমানুপাতিক। কি হবে? সরল সমানুপাতিক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ধরো ধরো আচ্ছা দীর্ঘই হবে, সব বুঝলাম। মনে করো সময়ের পরিমাণ অনেক বেড়ে গেল, এখন মনে করো 10 দিনের জায়গায় 600 দিন থাকতে হবে, দিনে কি 1 গ্রাম করে খাবার খাবে? পায়রা নাকি ও? পায়রারও মনে থেকে বেশি খায়। আচ্ছা, তাহলে এবার কি লিখবো? অতএব নির্ণেয় প্রতিদিনের খাবারের পরিমাণ। তা ওরা কি জানতো মাছ সমুদ্রে 15 জনকে তুলে আনতে হবে? আচ্ছা, নির্ণেয় খাবার সংখ্যা ও প্রতিদিনের খাবার সংখ্যা পরিমাণ, প্রতিদিন এরকম কত হয়? সমুদ্রের মাঝখানে ঘুরতে এসে হারিয়ে যায়, পরে জাহাজ দেখতে পায়, তুলে নেয়, দেখলো যে দেখো ইংল্যান্ডের লোক ভেসে ভেসে চলে এসেছে অন্য জায়গায়, অন্য দেশে। হ্যাঁ, তাহলে তাই কি করে পাঠানো হয় বলো তো নিজের দেশে? হ্যাঁ, জাহাজে পাঠিয়ে দেবে। যদি ওরা টেরোরিস্ট হয়, অন্য দেশে গিয়ে যে ঝামেলা করে, ওকে পাঠানো হয় ওই নিজের দেশের এমবেসিতে, যাই হোক সে পরে হবে কোনো। আচ্ছা সর্ব, দেখো এখানে নাবিকের সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক, তাহলে 36 উপরে থাকবে, 36/51। পরেরটাতে সরল সমানুপাতিক, তাহলে 10/12 উল্টে হবে। তাহলে এখন 12 দিয়ে 36 কাটলে 3 লিখে দিলাম। 3 দিয়ে 11 কাটলে 17, 17কে 5 দিয়ে কাটলে 85, 5 17 85। 3 দিয়ে 51 কাটলে 17, না না বললাম 17 5 85। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে 50 আর এখানে 10 আছে, তাহলে হচ্ছে 500 গ্রাম। একটু উত্তরটা মিলিয়ে নিও তো। হ্যাঁ হ্যাঁ, কত বেরিয়েছে? 720 গ্রাম আছে উত্তরে। কষে থেকে 10.2-এর 11। এই ও কি হচ্ছে?
হ্যাঁ তাহলে ভুল হয়েছে। এই শোনো শোনো, 720 হয়েছে। তাহলে একটু ব্যস্ত করে দেখি, দাঁড়াও কেটে দাও। চার পাঁচা 20, 720। হ্যাঁ, এ উত্তর মেলানোর জন্য ব্যস্ত করে দাও। কেন বলতে পারলে না তো সেটা? ও হো 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 হো। আচ্ছা, এটা মানে দাঁড়ালো এটাই যে অঙ্কের যে কন্টেস্ট দিয়েছে যে ওই নাবিকের মধ্যেই খাবার দাবার হচ্ছে, তা যত দিন বাড়বে খাবার কমাতে হবে। না, এবার সময় যদি বেড়ে যেত কত কম খাবে ওরা? না না, এরম হতে তো পারে। দেখো না, মানুষের খাবার দিয়ে ওরা মাছ ধরে খেয়ে নিল, তাও তো হতে পারে। আচ্ছা যাই হোক, উত্তরটা লিখে নাও, 720 গ্রাম। এই পেছনে কি? ও লজ্জা পেয়ে যাচ্ছে, পেছনে থাকিও না, সামনে দেখো শুধু। থাকিও না পেছনে। এই যে আচ্ছা তুই বসেছো ওখানে, ব্যাগটা গায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছো কেন? ব্যাগ পিছিয়ে রাখো, ঠিকই আছে। ঝামেলা কি করে পাকাবো ওই চিন্তাতে থাকে। এই মুছে ফেললাম। আচ্ছা তোমার বোতলটা ভাঙলো কি করে? আচ্ছা ওর বোতল ওই বলুক না, তোমরা চিল্লিয়ে করছো, বলো। আচ্ছা তোদের ছুটতে দিয়েছো কেন? সবাই দোষী, ঠিক আছে। মানে মানুষকে শান্তিতে এরা থাকতে দেবে না। তুই গেছিলে কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সংসারে ফিরছে। হয়ে গেছে ঢোকা? বাবা তাহলে শুভদীপ আর সঙ্গীতা 12 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়ো তো। দেখো লেখা আছে, একটি গ্রামে, এই যে প্রিয়াঙ্কা, হ্যাঁ কোশ্চেন পড়ো। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। কি হয়েছে তোমার? বোর্ড দেখতে পাচ্ছ না, ওখানে বসছো কেন? এদিকে চেয়ে বসো, অর্ঘর কাছে গিয়ে বসো। ওই তো চেয়ে বসছে। আচ্ছা তাহলে সমর 12 নম্বর প্রশ্নটা পড়ো তো। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। বাহ। আরো 6 জন লোক কাজের সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে লাস্টে চেয়েছে যে কত দৈর্ঘ্যের, তাহলে রাস্তার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে সর্বপ্রথমে কি লিখে নেবা? গণিতের ভাষায় সমস্যাটি হলো রাস্তার দৈর্ঘ্য বেরোবে মিটারে, আর বাদবাকি দুটো জিনিস কি কি হবে? প্রতিদিনের কাজের সময় বলে ভালো,
প্রতিদিন বলে ভালো সঙ্গীতা, কাজের সময় তো লিখতে হবে। প্রতিদিন কাজের সময়, আচ্ছা ঘন্টা বেরোবে। আর এখানে দিয়েছে জন সংখ্যা, না লোক সংখ্যা জন, লোক সংখ্যা হচ্ছে জন। দেখো তাহলে প্রথমে বলেছে যে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, দিয়ে রাস্তা তৈরি করে ফেলবে। ও দাঁড়া দাঁড়া, এই অঙ্কটাই না 4টে বিষয় আছে, চারটে দেখো 36 জন লোক আছে, 6 ঘন্টা করে কাজ করবে, 8 দিন সময় নিয়ে 120 মিটার রাস্তা বানাবে। 4টে জিনিস আছে, তাহলে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সময়। এখন বলো দাদা তুমি তো টুক করে মুছে ফেললে, আমরা কি করে মুছবো? হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছো, সময়ের নিচে দিন গুণ ঘন্টা লিখে দেবো, এটা তো খারাপ বলুনি। দেখো আমরা লিখবো না, অসুবিধা নেই। তাহলে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ, তাহলে 36 জন লোক প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করছে, এরকম করে 8 দিন কাজ যদি করে তাহলে 120 মিটার রাস্তা তৈরি হয়ে যাবে। পরে বলেছে যে আরো আচ্ছা শোনো, এবার বলেছে কি আরো 6 জন লোক কাজের সঙ্গে যুক্ত হলো, তাহলে আগে ছিল 36, এখন 6 জন লোক জুড়লে টোটাল হলো কতজন? 42। আচ্ছা এরপরে বলেছে যে দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে আগে দৈনিক কাজ হতো 6 ঘন্টা, এখন 2 ঘন্টা বাড়ালে টোটাল কাজ হচ্ছে 8 ঘন্টা করে। আচ্ছা এরপরে বলেছে তাহলে এখন 9 দিনে কত দূরের রাস্তা হবে? দিন সংখ্যা 9, তাহলে টোটাল রাস্তা কতটা হবে? দেখো আমরা যে নিয়মে অঙ্ক করছি সেই নিয়মে 4টে কেন 10টা রাশি থাকলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, ধাপ কটা হবে? 3টে ধাপ হবে, ধাপ 3টে হবে। কেন হবে? যখন আমরা লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য সম্পর্ক করব তখন সময় আর প্রতিদিনের কাজের সময় স্থির রাখতে হবে, তাই তো? তাহলে অঙ্ক কি বুঝতে পারছো? অঙ্ক তাহলে বুঝতে বাহ। প্রথম ক্ষেত্রে দেখো সবার প্রথমে আমরা কার কার মধ্যে সম্পর্ক নির্ণয় করব? লোক সংখ্যা আর রাস্তা, তাই সেক্ষেত্রে মাঝে দুটো কি হবে? স্থির। তাহলে প্রথম ক্ষেত্রে সময়, প্রথম ক্ষেত্রে ধাপ হয় না, আচ্ছা প্রথম ধাপে প্রথম ধাপে সময় ও প্রতিদিনের কাজের সময় স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দাঁত বের করো না তো, রাস্তার দৈর্ঘ্য, তাহলে বলো লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে রাস্তার দৈর্ঘ্য মানে বেশি করে রাস্তা বানানো যাবে কি যাবে না? যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতিক। পরেরটা দ্বিতীয় ধাপ, আচ্ছা দ্বিতীয় ধাপে প্রথমটা তো সম্পর্ক বার করে ফেলেছি, তাহলে এটার আর প্রয়োজন নেই। লোক সংখ্যার দৈনিক কাজের সময় স্থির রাখবো, তাহলে সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্য সম্পর্ক হবে। তাই কি লিখবো? লোক সংখ্যা এবং প্রতিদিনের কাজের সময় স্থির রেখে, লোক সংখ্যা এবং প্রতিদিনের কাজের সময় স্থির রেখে, বলো বলো এবং এই যে তোমার পাশে বসতে এগিয়ে এসে বসো, সামনে ফাঁকা সামনে কেন আসবে? হ্যাঁ এই তুই বকো না, যদি বকেছো না এর চামড়া উড়ি দেবো। আচ্ছা যত সময় বাড়বে তাহলে রাস্তা বেশি হবে, বেশি হবে।
দ্বিতীয় ধাপে আগে দ্বিতীয় ধাপ লিখছিলাম, তাহলে দ্বিতীয় ধাপ ক্ষেত্রেই লিখে যাচ্ছে। আচ্ছা লোক সংখ্যা এবং প্রতিদিনের কাজের সময় যদি স্থির রেখে দিই, যত সময় হবে তত রাস্তা বেশি তৈরি করা যাবে। তাহলে এক্ষেত্রে সম্পর্ক হবে সরল সমানুপাতিক। আরে খাতাটা সরা না পায়ের কাছে। সরল সমানুপাতিক। আচ্ছা এই লাস্টেরটা হচ্ছে দেখো, প্রথম দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে ফেলেছি, মানে প্রথম দুটোর সঙ্গে রাস্তার দৈর্ঘ্য সম্পর্ক রেডি। তাহলে বাকি থাকলো কি প্রতিদিনের কাজের সময়ের সঙ্গে রাস্তার লোক সংখ্যা আর সময় স্থির রাখবো। তাহলে প্রথম দুটো স্থির থাকে। আচ্ছা তাহলে এবার কি লিখবো? এবং তৃতীয় ধাপ তৃতীয় ধাপ ঠিক আছে। এবং তৃতীয় ধাপ লোক সংখ্যা সবটা কোনে তো নাকি? চেষ্টা করেছিলাম আচ্ছা যারা যারা হাত ছেড়ে উঠে দাঁড়াও তো কি হয়েছে? ও নাচ করে যা খুশি তুমি তোমারটা বজায় রাখো, সেলফ কন্ট্রোল রাখো। কি হয়েছে? বলছি এখানে রাস্তার দৈর্ঘ্য হবে, রাস্তা কি রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে। তাহলে রাস্তা আচ্ছা আমি একটু নিচে আরো দেখতেছি, উপরে আর না। রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতিক। আচ্ছা এবং তৃতীয় ধাপে কি হবে? লোক সংখ্যা ও সময় স্থির রেখে। আমার বুঝতে কিন্তু ভয় লাগছে। ও মারবে না, চিন্তা করো না। আলাদা বেলতে দাও আর তুই বললে বকতে না, এবার ও কিন্তু পিছন থেকে বকছে। আচ্ছা আমি কিন্তু একজনকে ধরে পিটাবো, বাকিটা বলতে যাবে। তুমি টার্গেটে ফার্স্টে আছো, তুমি তোমার সেলফ কন্ট্রোল বজায় রাখো। কে কি বললে একদম কান দিও না, আর পুজো বলে কোনো ছাড়টার নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এমনি গরমকাল পড়ে গেছে, অনেকদিন বলেছি এরপরে কাজ হবে শুধু, ঠিক আছে? আর কোনো ওয়ার্নিং এর ব্যাপার নেই। প্রথমে শর্ট খেয়েছো করো। আচ্ছা বলছিলেন কাজের সময় এর সঙ্গে রাস্তার দৈর্ঘ্য কেমন হবে? সরল সরল হবে। আমার পাশে বসেছে। আচ্ছা এবার লিখো কি হ্যাঁ ঠিক বলেছো। তারপর সফটওয়্যার ম্যানেজমেন্ট ঠিক করে আবার অতএব নির্ণয় রাস্তার দৈর্ঘ্য। সবই তো সরল হয়ে গেল দাদা। এটা তো খুব ভালো হলো। তাহলে নির্ণয় রাস্তার দৈর্ঘ্য। আচ্ছা শুন, এইখানে কাটাকুটিটা বড় হবে, একটু নিচু করে লিখবা, না ধরবে না। 120 গুণ একটা দুটো তিনটে সবগুলো মিলে যাবে দাদা। আসছি। দেখো প্রথমে সম্পর্ক কে রে ফুদাই। আচ্ছা প্রথমে দেখো প্রতিদিনের, আচ্ছা লোক সংখ্যার সঙ্গে সরল না, তাহলে লোক সংখ্যা যেমন আছে সেটা উল্টে যাবে। তাহলে 42 যাবে উপরে, হ্যাঁ বুঝে দেবো, 42 যাবে উপরে, 36 যাবে নিচে। পরেরটা সময়ের সঙ্গে সরল, তাহলে 9 যাবে উপরে, 8 যাবে নিচে। তারপরে আবার 6 সম্পর্ক মানে আবার 8 যাবে উপরে, 6 যাবে নিচে। দাদা বললে দা বড় হবে না, ছোটই তো হলো করে ফেলেছি। আচ্ছা তাহলে এখানে 9 দিয়ে কাটলে 4 9 36, 8 কেটে দাও। 8 আর আমাদের সময় কেটে গেল 4 দিয়ে 100 করে 3 4 বড় একটা শূন্য। আচ্ছা 6 দিয়ে 42 কাটলে 6 7 42, আর কিছু কাটাকুটি নিচে নিচে তো নেই, কাটাকুটি যাবে না। 3 4 থেকে 210। এর উত্তরটা মিলিয়ে দাও তো। শুনে বড় হবে ঠিক আছে আর সরে যাও দিকে আমার ঠাকা সময় মানে খাটা মত পায়। বস্তু বিষয় এই অঙ্কের সম্পর্কটা বার করাটাই খুব বড়। আমি করেছিলাম কিন্তু আমি 3টা দাম হবে বুঝতে পারি। তুমি তো পড়েছো না ওই থেকে? আচ্ছা বলেছেন করেছে। কাকা আছে এখন আর নেই। আচ্ছা এখানে কার মিলেছে ওই অঙ্কটা বাড়িতে করে? কার মেলেনি? আচ্ছা যারা যারা চেষ্টা করেছো খুব ভালো, যারা চেষ্টা করো তাদের আর কি বলবো, তারা ভালো না, তারা খারাপ। আচ্ছা শোনো এই অঙ্কটা দেখো 4টে বিষয় কেন আছে দেখো। অঙ্কটার ক্ষেত্রে প্রথমে দেখো বলা আছে রাস্তা বানাতে
36 জন লোক, তাহলে জন সংখ্যা আছে। তারপরে বলেছে কি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ মানে দৈনিক কতটা সময় দিচ্ছে। তারপরে বলেছে কি 8 দিনে, তাহলে আবার দিন সংখ্যাকে আলাদা করেছে। তারপরে বলেছে 120 মিটার রাস্তা হয়েছে, তাহলে বিষয় 4টে আছে না, ওই জন্য 4টে দিয়ে সম্পর্কটা হবে। আচ্ছা এর পরের লাইনে বলেছে কি মানে প্রথমে কাজটা করে নেওয়ার পর প্রথম থেকে বললাম তুমি গল্পটা ছেড়ে নাও। ও আচ্ছা আচ্ছা এই অঙ্কটাই বলেছে দেখো প্রথম লাইনে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে সময় দিচ্ছে, দিয়ে 8 দিন কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করবে। এটা হয়ে যাওয়ার পর ওরা ভাবলো যে ক্যালকুলেশনে যদি পাল্টানোর চেষ্টা করি, যদি আরো 6 জন লোক বাড়িয়ে দেওয়া হয় তাহলে 36 জন 6 যোগ করলে 42। যদি প্রতিদিনের কাজের পরিমাণ 2 ঘন্টা আরো বাড়িয়ে দেওয়া হয় 6 সঙ্গে 2 যোগ করলে 8 হয়েছে, তাহলে 9 দিনে কতটা রাস্তা তৈরি হয়। এই হিসাব করে দেখলাম যে এখানে যেহেতু মোট 4টে বিষয় আছে, তাহলে যেটা বার করতে হবে সেটা বাদে কটা বিষয় 3টে, তাহলে 3টের সঙ্গে তো আমাকে আলাদা আলাদা সম্পর্ক বার করতে হবে। তাই এক্ষেত্রে সম্পর্ক লাগবে মোট 3টে, কিন্তু আমরা সম্পর্ক তো মানে 3টেকে একসঙ্গে নিয়ে করতে পারবো না, যে কোনো দুটো নিয়ে করতে হবে। তাহলে আমরা প্রথমে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক বার করলাম, মাঝের দুটোর কোনো কাজ নেই, তাহলে মাঝের দুটোকে আমরা কি লিখলাম স্থির, দুটোকে স্থির, শুধু প্রথমটার সঙ্গে লাস্টের সম্পর্ক হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে প্রথমটার সঙ্গে সম্পর্ক নির্ণয় করে ফেলেছি, আর কাজ নেই। এবার তাহলে দ্বিতীয়টা সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করব, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার কোনো কাজে লাগছে না, তাদেরকে কি করে দেবো সি। পরেরটা হচ্ছে দেখো প্রতিদিনের কাজের সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করব, তাহলে প্রথম দুটো কোনো কাজে লাগছে না, তাই এরা দুজন হয়ে যাবে সি। প্রতি ক্ষেত্রে দেখলাম যে সম্পর্কটা সরল হলো, যেহেতু সরল হলো তাহলে লাস্টে তো ফার্স্টে থাকবে এই সংখ্যাটা, ফার্স্টে দিয়ে গুণ চিহ্ন, গুণ চিহ্ন দেওয়ার পরে প্রত্যেকটার সঙ্গে যেমন যেমন সম্পর্ক সেইভাবে লিখতে হয়। যদি সরল সম্পর্ক হয় তাহলে উল্টে যাবে, ব্যস্ত সম্পর্ক হলে একই থাকতো। দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে আছে সরল সম্পর্ক, তাহলে প্রত্যেক ক্ষেত্রে নিচের সংখ্যা উপরে বসবে, নিচের সংখ্যা উপরে বসবে, নিচের সংখ্যা উপরে বসবে। দিয়ে কাটাকুটি করলাম, 8 8 কেটে গেল, 8 8 কেটে গেল, 9 দিয়ে 36 কাটলে 4, 4 দিয়ে 120 কাটলে 3 4 12 30, আর 6 দিয়ে 42 কাটলে 7, 3 7 21 গুণ করলাম, 3 7 21 আর এটা শূন্য বসে গেল 210। ও এই যে চেয়ে বসতে না খাতা আমাদের বাইরে নিয়ে আসছে আসবে নি ভালো বসে নি বলে কি বলে আমাদের বাড়িতে ঘর ভাড়া নিলাম, আমাদের ঘর নেই, কোথায় থাকবো বলে ছাদে থেকে কাজ করতে ইচ্ছে করছে আমার দিকে তাকাবে না, আমি আর হাত কিলো বলতাম না পিছনে তাকানো বলে লজ্জা পেয়ে যাচ্ছি মহান কটা অঙ্ক করে আনলে একটাও পুরোনো অঙ্ক প্র্যাকটিস করেছো? বাহ খুব ভালো। লাস্টের অঙ্কটা দেখি, আমি তুমি মারবো বলে বসে আছি, আমি পিছনে দেখছিলাম। ও তোমাকে জিজ্ঞাসা করছি কি জন্য মারলাম গায়ে হাত দিয়ে, 15 মিনিট আছে। আমি তো বলিনি যে আমার গায়ে হাত দিচ্ছে আমার বাচ্চা ও বলছি কেন গায়ে হাত দিয়ে? আমার গায়ে মেরেছে সেটা আমি বললাম তো মারি না আমি পিছনে এ মারামারি করার প্রয়োজন নেই, 13 নম্বর কোশ্চেন অর্পিতা 13 কোশ্চেনটা পড়ো ভালো করে। দেখো বলেছে যে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 8 ঘন্টা 10 ঘন্টা আচ্ছা 10 ঘন্টা আমি দেখছিলাম তোমরা ঠিক করে পড়ছো। বাদ দাদা কি আমাদের বৃন্দাবন ছেলে একদিন বলেছিল ডায়লগটা মনে রেখে দিতে হবে, কাছে রাখতে হবে না। আচ্ছা প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন, 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার বুঝিয়ে দিচ্ছি কি হবে।
এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কতদিনে কাটতে পারবে? দেখো পুকুর কাটার বিষয়টা দেখো, এই যে পুকুর মনে করে একটা বাস্কের মতো হয়। পুকুর কেমন হয়? বাক্সের মতো। বাক্সের মতো হয় নাকি দাদা? হ্যাঁ, তাহলে পুকুরের আচ্ছা আসল বাক্স দিয়ে দেখে না, আসল বাক্স দেখো এটা হচ্ছে ধরে নাও যদি এই সাইজের একটা পুকুর কাটে কাটে তাহলে বিষয়টা হচ্ছে যে হলো তাহলে সামনের দিকে যেটা বড় আকার বড় করে আছে এটা কি হবে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য। আর এটা কি হবে? প্রস্থ। দেখো এরকম তল উপরে একটা আছে না, তাহলে এই দুটো তলকে যুক্ত করে রেখেছে এই 4টে বাহু, এদেরকে আমরা বলবো উচ্চতা। উচ্চতা বা গভীরতা। এই ক্ষেত্রে যেটা প্রস্থ আমি বললাম সেটাই হচ্ছে প্রশস্ত। প্রস্থটা কি বলা হচ্ছে? প্রশস্ত হলো এখানে দীর্ঘ আয়তন করতে হবে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে পুকুরের আমাদের 3টে বিষয় দিয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। সেই ক্ষেত্রে আমাকে ওই 3টেকে একত্রে গুণ করে বার করতে হবে আয়তন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করে কি বার করতে হবে? আয়তন। তাহলে অঙ্কনের ক্ষেত্রে কটা রাশি পাওয়া গেল দেখো। সবার প্রথমে বলেছে 250 জন লোক, তাহলে জন সংখ্যা একটা পেলাম। তারপরে বলেছে দীর্ঘ, প্রশস্ত, গভীরতা, তাহলে এটা আয়তন একটা পেয়ে গেলাম। 3 নম্বর হচ্ছে প্রতিদিন 10 ঘন্টা কাজ করছে, তাহলে 3 নম্বর একটা পেলাম। আর 4 নম্বর বলেছে 18 দিন কাজ করছে। তো এই ক্ষেত্রেও কিন্তু অঙ্কটা কত ধাপে হবে? 3টে ধাপে হবে, 4টে রাশি থাকছে। আচ্ছা কোশ্চেনের লাস্টে কি বার করতে বলেছে? বলেছে কি একদম লাস্টের লাইনে দেখো বলেছে কত দিনে কাটতে পারবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে, তাহলে কত দিন, দিন সংখ্যা বার করতে হবে। তা আগে ক্যালকুলেট করলে হতো না আয়তনের? না লাগবে না। আচ্ছা আচ্ছা গণিতে আমাদের সমস্যাটা লিখে নাও, তারপরে একদম বাদিকে কি ডান দিকে কি থাকবে? দিন সংখ্যা, দিন। তারপরে আছে কি প্রতিদিন কাজের পরিমাণ। আচ্ছা দৈনিক কাজের পরিমাণ কি করব? দৈনিক কাজের পরিমাণ, তাহলে দৈনিক আচ্ছা কাজের সময় পরিমাণ না, তাহলে প্রতিদিন সময়ে কাজ করছে ঘন্টা। আচ্ছা এরপরে আছে দেখো আমরা দিন সংখ্যা দিন লিখলে না দিন সংখ্যা দিয়েছে। পুকুরের আয়তন, পুকুরের আয়তন। আচ্ছা এখানে আয়তনটা একটুখানি খেয়াল রাখতে হবে। দেখো দৈর্ঘ্য আছে মিটারে 4টে, প্রস্থ আছে মিটারে, গভীরতা আছে মিটারে। তাহলে আয়তন বার করার জন্য দৈর্ঘ্যের, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করতে হয়। তাহলে এক্ষেত্রে যে এককটা হবে সেটা হচ্ছে ঘন মিটার। কি হবে? ঘন মিটার বা মিটার কিউব। পুকুরের আয়তন মানে পুকুরের আয়তন পুকুরের আয়তন, পুকুরের আয়তন লিখেছি পুকুরের আয়তন। আচ্ছা এরপরে কি বলেছে? জন সংখ্যা বা লোক সংখ্যা জন, লোক সংখ্যা জন। অনেক বড় পুকুর হচ্ছে। হ্যাঁ প্রথমে বলেছে যে 250 জন লোক, 50 মিটার দীর্ঘ, তার মানে কি 50 গুণ 35 মিটার প্রস্থ, তাহলে 35 গুণ 5.2 মিটার গভীর, তাহলে 5.2। তাহলে এই 3টে জিনিসকে আমাদের গুণ করতে হবে। আমাদের দরকার নেই লাস্ট লাইনে কাটাকুটি, আমরা গুণ করব না, লাস্ট লাইনে কাটাকুটি করে দেব। পরে যে দৈনিক কাজের সময়, দৈনিক কাজ করছে 10 ঘন্টা করে। হ্যাঁ আচ্ছা লাস্টে বলেছে তাহলে এইভাবে 18 দিন লাগে। পরের লাইনে বলেছে যে 65 মিটার দীর্ঘ, তাহলে 65 গুণ 40 মিটার প্রস্থ, 40 গুণ, বলো সঙ্গীতা বলো। আমি তো যেভাবে অঙ্কে সেভাবে লিখছি। আচ্ছা এরপরে বলেছে একটি পুকুর 300 জন লোক, তারপরে বলেছে 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করবে, তাহলে কতদিন লাগবে? তাই তো বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে দেখো সম্পর্ক কটা বার করতে হবে? 3টে। তাহলে এই প্রথম ধাপ, প্রথম ধাপে আমরা সম্পর্ক বার করবো যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা। মাছের দুটো কোনো কাজে লাগবে না, তাহলে মাছের দুটোকে কি লিখবো? স্থির রেখে। তাহলে পুকুরের আয়তন ও দৈনিক কাজের সময় স্থির রেখে।
পুকুরের আয়তন ও দৈনিক কাজের সময় সি রেখে লোক সংখ্যা এবং দিন সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা। বলো, যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই পুকুর কাটতে কম সময় লাগবে, তাহলে এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ব্যস্ত সমানুপাতিক। হ্যাঁ, দিয়ে দিতে হবে, ঠিক আছে। সফটওয়্যারে মনে করে দিয়েছি। নোটিফিকেশন আসছে কোন? আর কি ফ্রি গেল? ও না দেখালে আমরা না দেখে কিছু করার নেই। আমি একটু নাচ দেখাই। চামুন্ডা কালে ও না দেখালে আমরা দেখি। ওরকম নাচ দেখি, ওরকম নাম কি? দেখবা? দেখো দেখো। দেখো না? আমাকে দিয়ে না আমাকে তুমি আরেক সময় নিজেরাও দেখো। আমি দরকার নেই তাই তো আমি আসতে পারো না আচ্ছা, দ্বিতীয় ধাপে আসো। তাহলে দ্বিতীয় ধাপে দেখো, আমরা পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার যে দুটো আছে এগুলো আমাদের কোনো কাজে লাগছে না, তাই এগুলো আমরা লিখবো ঠিক লোক সংখ্যা এবং দৈনিক কাজের সময় সি রেখে। লোক সংখ্যা ও দৈনিক কাজের সময় সি রেখে পুকুরের আয়তন ও দিন সংখ্যা, পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যা। আচ্ছা বলো, পুকুরের আয়তন যদি যত বাড়বে তত দিন সংখ্যার পরিমাণ বেশি লাগবে। ও বেঁচে লাগবে। বড় পুকুর কাটতে বেশি সময় লাগবে, তাহলে এক্ষেত্রে সরল সমানুপাতিক। আচ্ছা ভাই, এবং তৃতীয় ধাপ আগে দিতে হবে, এত লেটে দিলে হবে না। আমি ভুল না করে তোমরা শিখতে পারতে বলো হ্যাঁ, জানি ঠিক। আমি ভুল না করলে তোমরা শিখো কি করে? এগুলো ভালো ছাত্রের লক্ষণ। এইটুকুনি পড়ে ভালো ছাত্র পাওয়া যাবে না। সবাইকে তোমাকে এত বার করছে দেখো নিজে নিজে বসিয়ে দিচ্ছ না পরীক্ষার সময় বসে আছি। আচ্ছা, হয়ে গেছে প্রিয়াংশু। দেখো যে লোক সংখ্যার সঙ্গে সম্পর্ক নির্ণয় করেছি। প্রিয়াংশু, পুকুরের আয়তনের সঙ্গে সম্পর্ক নির্ণয় করেছি। তাহলে এবার দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। তার মানে প্রথম দুটো আমাদের কাজে লাগছে না, তাহলে ওদেরকে আমরা কি রাখবো? স্থির। তো কি লিখবো? লোক সংখ্যা আর পুকুরের আয়তন ও পুকুরের আয়তন স্থির রেখে দৈনিক কাজের সময়ের সঙ্গে লোক সংখ্যা ও পুকুরের স্থির রেখে দৈনিক কাজের সময়ের সঙ্গে কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা। বলো, যদি দৈনিক কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে নির্দিষ্ট পুকুর কাটতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? কম সময় লাগবে। আর যদি প্রতিদিনের কাজের পরিমাণ কমিয়ে দেওয়া হয় তাহলে পুকুর কাটতে তাহলে এক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে এই নোটিফিকেশন বেশ ভালো। তাহলে অতএব নির্ণয় দিন সংখ্যা
দাদা সফটওয়্যারের হাতের লেখাটা ভালো না কিবোর্ডে যেরকম করছো আচ্ছা এসে এই অঙ্কটাই কিন্তু অনেকটা বড় কাটাকুটি হবে, একটু ঠিকঠাক করে লিখবা। তাহলে সবার প্রথমে আমরা দিন সংখ্যা 18 লিখে নেবো। 18 গুণ তাহলে এখন সবার প্রথমে কে আছে? আচ্ছা একটা একটা করে লিখি। বহুত বড় বহুত তাহলে সবার প্রথমে আছে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিক, যেমন আছে তেমনই থাকবে। 250/300 ইনটু পরেরটা পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যা সরল সমানুপাতিক। তাহলে এটা উল্টে আমাদের উপরে হবে 65 ইনটু 40 ইনটু 5.6। ছাপ্পার টোকায় না সরা যাবে না ওটা নিচে 10 গুণ আর উপরে 10 গুণ ওরে ওয়াজেদা বলে এরকম ভাবে করতে বল ও দশমিক দশমিক কেটে যাবে, এটা তো আরো সহজ। আচ্ছা লাস্টেরটা দেখো, দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত, তার মানে 10/8 হবে। হচ্ছে আচ্ছা এককের দিন লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা এবার সবার প্রথমে দেখো এখানে দশমিক যে দুটো সংখ্যা আছে ও পরের লাইনে গিয়ে দশমিক তুলবো, এই লাইনে আর কাটাকুটি ওখানে করবো না, বাদ এগুলো কাটবো। তাহলে প্রথমত 0 0 কেটে দিলাম। আচ্ছা এই 10-এর 0 এই 3-এর 0 কেটে গেল, 3 দিয়ে 18 কাটলে হবে 6। আচ্ছা এবার 8 আছে, 8 দিয়ে 40 কাটবে, 8 দিয়ে 40 কাটলে হবে 5, দেখো 5 দিয়ে 50 কাটলে হবে 10, 25 কে 5 5 আর 25 আর 5 দুগুণে 10। আচ্ছা এখন 8 আবার 5 দিয়ে 35 আর 2 দিয়ে 80, 2 দিয়ে 6 কাটলে 3। আচ্ছা 3 দিয়ে আর কিছু যাওয়ার মতো কি আছে? না নেই। তাহলে এখন যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে পরিষ্কার করে লিখে নিই। এই সাইডে বসে দিই। 36 তো কাটা হলো। বলো 35 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কাটবে 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 5 দিয়ে 25 কাটবে, 5 দিয়ে কি কাটবে? 5 দিয়ে 35 কাটলে হবে 7। 10 মিনিট গেলে উঠাবে না হ্যাঁ দশমিক গুলো পরে লাইনে তুলবো, একবার একটা লাইন এক্সট্রা করতে ওই জন্য আগে কেটে দিলাম। আচ্ছা 7 দিয়ে আর কেউ কাটছে নাকি? আচ্ছা তাহলে যেটা আছে সেটা আগে লিখে নিই টুক করে। দাদা আবার নতুন অঙ্ক পারবা তো? আজকে আর নতুন অঙ্ক হবে না, পরে দিয়ে এই চ্যাপ্টারটা এক্সাম বলছি যখন নিয়ে নেবো। কালকে কি ও রবিবারে দিয়ে তোমার এক্সাম দিতে হবে? রবিবারে পয়লা বৈশাখ, তো ভালো নতুন জামা প্যান্ট পরে মজা হবে। সকালবেলা কে বলবে দাদা তুমি বলবা? হ্যাঁ দাদা তুমি দাদা সকালবেলা বন্ধুরা মনেই থাকবে না পয়লা বৈশাখ, আমি তো কালকে করতে যাচ্ছি তারপরে তো ওই তো রবিবারে দিন করতে যাবো। আচ্ছা 3 গুণ ও দাদা আরে বুঝলাম না ওটা 35 টা কিসের সঙ্গে কাটবে? 5 দিয়ে 25 কেটে 7। এই শোনো উপরে কি কি আছে দেখো, 3 আছে আর 65 আছে, 5.6 আছে। তাহলে 3 গুণ 65 গুণ 5.6 আর ওদিকে কিছু নেই। এবার নিচে কি কি আছে দেখো, নিচে হচ্ছে 7 আছে 5.2 আর 7, 5.2 আর 7, 7 গুণ 5.2। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, দশমিক গুলোকে এক লাইনে তোলা যায় এইভাবে। উপরে দশমিকটা এইভাবে কেটে দেবা, তাহলে নিচে লিখবা 10 গুণ, নিচে দশমিক কেটে দেবা, উপরে লিখবা 10 গুণ, 10 10 কেটে দাও। আচ্ছা 7 দিয়ে কাটা যাবে 7 8টা 56। কে দাদা বললো? বলে বলো দশমিকগুলো এইভাবে তোলা যায়, ওরকম দাগ দেবো, মানে দশমিকটা তুলে দিচ্ছ। উপরের দিকে দিতে হবে না নিচের দিকে দিতে হবে না। আচ্ছা এবার হচ্ছে 52 কে 2 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26 হলো। আচ্ছা 4 দিয়ে আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 13, 13 দিয়ে দেখো 65 কাটলে হবে 5। তাহলে দেখো নিচে আর কেউ থাকলো, তাহলে উপরে থাকলো কত? 5 2 আর 3, 5 দুগুণে 10 আর 3 30, 30 দিন। এটা উত্তরটা মিলিয়ে নাও তো সুন্দর করে। 30 হবে কনফার্ম না না কনফার্ম কি কনফার্ম হতেই হবে বই বই নষ্ট বললাম না কনফার্ম শুনতে না 30 থেকে আমি আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু খুব খতরনাক, ওদের কথাতে একদম কান দেবা না। আগে দিন তো দেখতেই পেলে কি হলো, মানে অনুভব করলে দেখতে পাবো তোমরাই তো বললে। না আমি ডাকলে তো তুমি ডাকতে পারো হ্যাঁ ওর বলে যথেষ্ট জোর আছে। ওই বা কি
কি পিয়াংশুটা বক্তব্য আছে সেটা তো ও বলতে পারে। আব বলছে আমরা খেলে যাচ্ছে এই কি বলবে? আমরা মনে হচ্ছে সেটাই উচিত বলছে যে তোমাকে ওর বলবে আমি বলছি না, আমি বলছি আমি বলি বলবা? হ্যাঁ হ্যাঁ বলো। তুমি বললে সেদিনটা সেটা 10 মিনিটের বেশি টাকায় চলে কেস করে 10 মিনিট না। 10 সেকেন্ড ছেলে মেয়েরা যদি ছেলেদের দিকে তাকায় তাহলে কোনো কেস নেই। কেন দেখবো না? এটা অপরাধ নয়। এটা এটা অপরাধ। এর জবাব। কেন তাকায়? ছেলেরা যখন তাকায় কোনো দুজনে না। না। ও না হ্যাঁ সেদিকে কি যাবো না। বলছিল যার প্রেশার আসবে সে অটোমেটিক্যালি চলে যাবে। কোনো লোক লাগার প্রয়োজন নেই। এমনি প্রেশার এলে চলে যাবে। ভয় লাগবে না। আজকে বন্ধু বেশি না, ওই জন্য ভয় লাগছে। আগে বাইরে ওকে বললাম তো এই জায়গাটা লিখে দাও এই জায়গাটা লিখে দাও তাহলে বাড়ির কাছে লিখে ফেলি। যাও যাও সঙ্গীতা যাও একা। একা আছে। একা এলো এলো দাদা ওরা যদি জোর যায় আমরা দূর যাব ঘরের মধ্যে ভয় পাই না যদি জিনিসটা ধরে নিয়ে যায় আমরা বাঁচবো। আমরা এই করে হ্যাঁ, তাহলে হবে। দেখতে যাও পুলিশে দাও। এরা তো ভয় পায় কেন এরা ঘরের মধ্যে ভয় পায় তাই তো আজ সত্যি উপরে যায় একসাথে দাও দাদা একো দাও 10 মিনিট একো দাও হালকা তাহলে করে দাও তুমি এক দাও আমরা মোটে কি গো দাদা করে দাও 10.2 এর সব এবং দাও প্র্যাকটিস করবে এবং লাগবে এটাই করবো। আচ্ছা এক্সাম হবে, পরের দিন যদি কেউ শূন্য পেয়েছো না একটাই করতে দেবো। সহজটা হ্যাঁ একদম প্রথমটা আর চিন্তা করো অর থাকবে। ও দেবো একটা অর থাকবে। ওয়াল দিয়ে মানে করছো না আজকে কি করতে হবে তোমাকে? এই শোনো এই জনগণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আচ্ছা তোমাদের আমি দাও প্রশ্ন বিতরণ একবার দেখে নি। কি সুমিত্রা তিন মার্ক আছে কিন্তু অঙ্ক মুখস্থ করো কিন্তু ও কি ফাটছে তুমি বড় হয়েছো নিজের কাজ নিজে করতে পারো, কারোর দরকার নেই। ওরে যাবে না আমি জলটা ভরে আনবো যাও। আর আমি যাবো দেখে না তুমি জল আনতে যাবে না? চল জল আনতে যাবো। এখন যেতে বলেছি এখন যাও নি কেন? একবারে দাদা বাইরে বাইরে চলে কিন্তু ক্লাসে দিতে হবে এইটা পড়ে এমন ভয় পাচ্ছে। কি করতে যাচ্ছে ভালো লাগবে এমনি পার্কে ঘুরতে যাচ্ছে একা একা যাবো কেমন লাগবে বান্ধবী করে নিয়ে যাচ্ছে এখন দেখো ঠিক আছে একটা যখন করে তখন তো বললে না বাবা আইনি করতে পড়েছে পড়েই তো আরে যাই যাই হোক ঠিক আছে ঠিক আছে না একা যাও আচ্ছা ও আসবে শুভজিৎ শুভ আসবে তারপরে আমাকে
10.1 আর 10.2 এই যে ত্রৈরাশিকের অঙ্কগুলো 4 মার্কে আসবে। সুতরাং তোমরা 8 মিনিট টাইম পাবা বাড়িতে যখন না 10 মিনিট কেন 8 মিনিটই তো বাড়িতে যখন তোমরা এগুলো প্র্যাকটিস করবা তখন যেন 8 মিনিটের মধ্যে কমপ্লিট হয়। দাদা রবিবারে না পয়লা বৈশাখ ঘরের ভিতরে শেষ দাদা বাইরে আর বার করবো। তাহলে ঠিক আছে তাহলে আমি পয়লা বৈশাখ আমি চেষ্টা করব প্র্যাকটিস না করে আনলে বাইরে বার করবো। কেন কি করে আমার উদ্দেশ্য প্র্যাকটিস খাল চেক করবো না কেন তুমি তো কিচ্ছু বলো না সবাই তো আমার নেই না না কে এই নম্বর জায়গা যাবে ও জায়গা দিতে বলে আরে দাও এটা শোন না এই করে ওখানে ও আসেনি ওর জায়গাটা ফাঁকা তিনটা দরকার উইকেন্ড পড়াবারে পয়লা বৈশাখ বাড়ি আমি যাবো মাছ দাদা ওটা আমি কি করে যাবো বাড়ি যাবা ওরা বাইরে যখন ওদা এই তুমি যাবা এ পোকা আমি যাবো আমি যাবো না না ও যাবে তুমি যাবা আমি পরে যাব পরে হয়ে যাবো আমি যাবো সুবিধা ব্যাগ আমি যাবো এর সাথে ও আসবে তারপর টিম আমি যাই দাদা এই সবাই আসবে তারপর তো কোনো সম্পর্ক নেই যেতে হবে না। আচ্ছা সুজয় বই যাও আমি হঠাৎ এরা দাদা তোমারটা তো তোমার ডেট এলে তুমি তো বলতে আসো না। আচ্ছা তুমি তোমার পায়ে একটু ব্যথা করতে চাও হ্যাঁ চাই দাদা ডাইট পড়া দিতে বলছো তুমি কাই করছো দাদা পয়লা চৈত্র সেল দাদা তোমাকে একটা হেভি দাদা বিয়ে করবে না যদি কালকে আমি চার পাই তাহলে সবাই বাইরে বার হাতে হাতে দেওয়া যায় না ছুড়ে মারার কি আছে ওটা কিন্তু আমার না বলছি শোন আমারে খেলে দে দাদু আমার তো ওই ডালবি থেকে লাইট লাগাও কোথায় গো ওই তো ওইখানে বাইরে লাইট আছে তো ওই অব্দি যায় না হচ্ছে না না পরে সময় বাইরে থেকে বলতে আছে বাইরে লাইট লাগানো আছে তো ওই লাইট আমরা যে কলেজে আমার মতো জিজ্ঞাসা করো ও আসবে তা করছে বাইরে দিকে না এই পেটের মধ্যে দুটো ডিম আছে পানি একটা মহাকাশ গীতা ভগবতের লেখা আছে না খুব পায়ে ব্যথা হচ্ছে সত্যি কথা ডিবিএস কোম্পানির বাইকগুলো ভালো হয় তুই পা ছড়িয়ে বসতে পারো আর বসতে পারি মা ওদের বসতে দিচ্ছে আমাদের বসতে বিকাশ দিয়ে পারিস আমি ছোট করে নেবো না এই গোপন এই
বাটর চলে আসছে। দাদা এসব কি বলছো দাঁড়াই তুই চুপ কর না কিছু উল্টো হয়ে গেল আমার স্কেল হাই হয়ে গেছে স্কেল দিচ্ছে না ওই দিচ্ছে না ও দাম তো ভাই বিষয়টা হচ্ছে যে আগের দিন সর্ব কতদূর পড়েছিলাম জানো মাছের পোল্ট্রি আগে পর্যন্ত পোল্ট্রি আগে পর্যন্ত মর্গান আগের দিন ও মিশ্র চাষ পড়েছিলাম তাহলে আগের দিন মিশ্র চাষ কি পড়েছিলাম একটা পুকুরের মধ্যে মৃগেল রুই মাছে আর কাঁটা সব এখন বিষয়টা হচ্ছে যে এটা ছিল পুকুরে হয়েছে এখন এই পুকুরে তিনটে জাতের মাছের সঙ্গে যদি আমরা অন্যান্য আরো বিদেশি কার্প মাছ চাষ করতে পারি তাহলে একত্রে আমরা যেটাকে বলবো কি নিবিড় মিশ্র নিবিড় মিশ্রণের পার্থক্য দিয়েছিল দাদা ও আসুন হ্যাঁ বলো নিবিড় মিশ্রণের পার্থক্য করা দিয়েছিল পার্থক্য দেওয়া নেই বলতে পার্থক্য দিয়ে দিয়েছিল তুমি মিশ্রণের সঙ্গে নিবিড়ে হ্যাঁ সমস্যা আচ্ছা শোনো এবার আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি ময়লা জলে মাছ চাষের সুবিধা ব্যাপারটা হচ্ছে যত শহর তৈরি হলো শহরের মধ্যে কি হয় পুকুর টুকুরের সংখ্যা খুব কম থাকে আর যাও দু একটা থাকে তাও না নোংরা হয়ে যায় তারপরে যারা হচ্ছে দালাল থাকে তারা কি করে পুকুর দালাল যারা পুকুরটাকে বন্ধ করে সেখানে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেয় চলে আসো আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এইখানে যেহেতু পুকুর নেই ময়লা ফেলার জায়গা নেই সেই জন্য
দাদা সুন্দরী প্রেম মনে হবে এবার আচ্ছা সেই জন্য সেখানকার নিকাশি ব্যবস্থা কিভাবে করা হয়, বাড়ির সব ময়লা আবর্জনা সবার প্রথমে একটা হাইড্রেনের মধ্যে জমা হয়, সেই হাইড্রেন থেকে জলটা একদিকে যায়, যার মধ্যে যত রাজ্যের নোংরা মানে যত রাজ্যের নোংরাই থাকে, ওখানে আবার কুয়োর বলে কিছু হয় না, যত রাজ্যের নোংরা মানে ট্রেনের মধ্যে দিয়ে যায় না, হ্যাঁ মানে মানুষের ক্ষেত্রে যত রকম আর কি বেরোয় বর্জ্য পদার্থ তরল আকারে একটু শক্ত আকারে সব রকম, তাছাড়া এমনি বাসনপত্র মাঝে মাঝে মানে যত রাজ্যের নোংরা নেই সব বেরিয়ে যায় হাইড্রেন। আচ্ছা এখন তাহলে হাইড্রেনের মধ্যে চলে আসো, এই যাও অমৃতা যাও, হ্যাঁ অমৃতা না না রায় ভোট প্রার্থী, ভোট প্রার্থী, ভোটার। ওর বোতলটাকে দিয়ে দাও, নিচে বোতল আছে। এই শোনো তাহলে এখন বিষয়টা হচ্ছে ওই যে ময়লা জলগুলো, সেই জলগুলো যায় কোথায়, একটা বড় ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়, মানে শহরে কি হয় বসো আমাদের এখানে যেমন মনে করো দিঘি আছে না, মনে করো দিঘির চার ভাগের এক মানে ছোট একটা পুকুর, ধরো ছোট একটা পুকুর কৃত্রিম ভাবে তৈরি করে ট্যাঙ্ক আছে, 3-4টে ট্যাঙ্ক পাশাপাশি থাকে, একটা একটার মধ্যে করে বিভিন্ন পদ্ধতিতে জলটাকে ছাঁকা হয়, সেখানে জলটাকে ছেঁকে নিয়ে ওই জলটাকে পরিশুদ্ধ জল হিসেবে আবার ব্যবহার করা যায়, কিন্তু প্রথম মানে একবারে সেটা হয় না, জলটাকে সম্পূর্ণ ওর মধ্যে দিয়ে প্লাস্টিক কাঠ কুটো যা সব ফেলে দেওয়া হয়, ঠিক আছে, তার মধ্যে কঠিন বজ্র আলাদা করা হয়, তরল বজ্র আলাদা করা হয়, এই করার পর তাকে একটা ট্যাঙ্কের মধ্যে অনেক বড় ট্যাঙ্ক ওর মধ্যে রাখা হয়, রাখার পর ওইটার জলের মধ্যে দেখবা যেহেতু নোংরা বর্জ্য পদার্থ তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে, তাই না, নাইট্রোজেন যদি থাকে, নাইট্রোজেন এক ধরনের সার বলে দেয়, বসো বাইরে কি দাঁড়িয়ে আসতে পারলে না, বসো। আচ্ছা তাহলে এইভাবে যে জলটা পাওয়া গেল সেই জলটা মধ্যে প্রচুর পরিমাণে জানি শৈবাল, কি জন্মায় শৈবাল, পুকুরের জল সবুজ সবুজ হয় না, ওর মধ্যে শৈবাল থাকে, শৈবালগুলোকে এক কথায় বলা হয় মাছের খাবার হিসেবে ফাইটোপ্ল্যাঙ্কটন, কি বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে খায় আবার হচ্ছে জু প্ল্যাঙ্কটন, মানে ছোট ছোট পোকামাকড় থাকে সেগুলো খেয়ে নেয়, এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটন উভয়কেই মাছ নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে, কিন্তু ওই যে নোংরা জাতীয় জল, নোংরা জাতীয় জলে আমাদের এখানে রুই কাতলা পুঁটি বাটা বা কাঠ জাতীয় মাছ থাকতে পারে না, সেখানে চাষ করা হয় ল্যাঠা শোল এই জাতীয় মাছ, শিকারি মাছগুলো চাষ করা হয়, কারণ শিকারি মাছগুলো সেই জলের মধ্যে বেঁচে থাকতে পারে, বৃদ্ধি পেতে পারে। আচ্ছা যেহেতু এই মাছে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন আছে, যেহেতু মাছের এক্সট্রা করে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, খাবার তৈরি হয়ে যায়, ফলে সেই মাছকে সহজেই উৎপাদন করে বাজারে ট্রান্সফার করা যায়, মানে যেই জল দিয়ে কাজকর্ম চলছে সেই জলে মাছ হয়ে সেই পুষ্টি মাছ বড় হয়ে গিয়ে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি যে মাছের পুষ্টিগুণ, দেখো মাছের মধ্যে মূলত বিশেষ পরিমাণে ধাতুগুলো পাওয়া যায়, মাছের মধ্যে বিশেষ পরিমাণে ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুগুলো মাছের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা এছাড়াও মাছের মধ্যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড মানে কিছু অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীরে তৈরি হয়, শরীরে আলাদা করে তৈরি হয়, সেগুলো হয়ে যায়। আচ্ছা ফ্যাটি অ্যাসিড কিছু পায়, ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাট, শরীরে বর্ত। এবার চলে আসবো যে মাছের পরে সবথেকে বেশি যেটা আজকের দিনে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে সেটা হচ্ছে পোল্ট্রি, মানে যে সকল পাখিগুলোকে কৃত্রিম পরিবেশে বা সুপরিকল্পিত নিয়ন্ত্রণের মাধ্যমে পালন করা হয় তাদের বলা হচ্ছে পোল্ট্রি পাখি। তাদের কি বলা হচ্ছে কোনটা গো? মাছের কথা বলছেন এখন পাখি দেখ, মুরগি পাখি, পোল্ট্রি মুরগি কি পাখি? মুরগি পাখি না ওলা, পোল্ট্রি মুরগি কি পাখি? না কেন দেশের মুরগিগুলো যে অনেক কিছু উঠতে পারে, আচ্ছা সব পাখি উঠতে উঠ পাখি তো উঠতে পারে, পেঙ্গুইন এগুলো উঠতে পারে, উট পাখি দাদা দাদা ওই দাদা ও আসলে উঠতে হচ্ছে
ওই মুরগির উট না অস্ট্রেলিয়াতে অনেক বড় লম্বা গলা, দেহটা ছোট, ঠিক আছে, বড় সাইজ পৃথিবীর সবচেয়ে বড় ডিম পাড়ে বলে উট পাখির ডিম, ওই পাখি। আচ্ছা শোনো, এলো না মাত্র হবে না, আমি বলছি। কি করছিস? বলো না বেশি কথা বলো, লজ্জা হয়ে যায়। টাকা দিতে গেল না। কত খুশি টাকা, আমার বেশি হচ্ছে ঝামেলা। এই তাহলে দেখি সমর যদি পারে, সমর কে যাবে? ও আসতে বলছি। সাতটা সাড়ে সাতটা বাজে পাঁচ। একটু কথা না, কথা না, শোনো, তাহলে পোল্ট্রিতে সাধারণত মুরগি চাষ করা হয়, কোয়েল পাখি চাষ করা হয়, কালো মুরগি দেখেছো? ওই রকমই ছোট ছোট, ঠিক আছে। আচ্ছা, তারপরে চায়নাতে পায়রাও চাষ করা হয়, চায়নাতে সব খায়। মোহন, পোল্ট্রি পাখি কাকে বলা হয়? যাদের যে সকল পাখিকে কৃত্রিম ভাবে পালন করা, পোষা না, পালন করা তাকে বলা হয় কি? পোল্ট্রি পাখি। একটু উদাহরণ কি হবে? হাসি আর কোয়েল পাখি। কোয়েল পাখি, এই শোনো, এবার একটা ভালো কোশ্চেন বলছি, বলছি কি পোল্ট্রি আর মুরগি কি আলাদা? তো পোল্ট্রির মধ্যে আমি দুটো পাখির নাম নেওয়া, একটা হচ্ছে মুরগি, একটা হচ্ছে কোয়েল। এখন মুরগি অনেক জাতের হয়, মুরগি অনেক জাতের হয়। দেখবো যে দেশি বাজারে মুরগির কি কি জিনিস পাওয়া যায়? ডিম পাওয়া যায়। মুরগি কি কি পাওয়া যায়? মুরগির ডিম পাওয়া যায়, আর মুরগির মাংস পাওয়া যায়, আর তো কিছু নেই। আর কি? ওই তো মুরগির চামড়া। এ দাঁড়াও, ওটা দেশি মুরগি, সাদাগুলো হচ্ছে পোল্ট্রি মুরগি। এ পোল্ট্রি মুরগি মানে হচ্ছে ওগুলোকে ব্রয়লার বলে। আজকে পড়বো কি করে ব্রয়লার তৈরি হবে। এই শোনো, কতগুলো জিনিস পাওয়া গেল যে পোল্ট্রি মুরগি সাধারণত চাষ করা, মানে পালন করা হয় দুটো কারণে। একটা হচ্ছে মাংস পাওয়ার জন্য, একটা ডিম পাওয়ার জন্য। আর বুদ্ধিমান লোকেরা ডিম পাওয়ার পরে মুরগিটা কেটে মাংস খেয়ে নেয়। ডিম কি বাড়িতে খাবে বসে বসে? খায় না, আমরা খাই। যদি প্রচুর পরিমাণে চাষ পালন করা। আচ্ছা, এবার তাহলে শুভদীপ শুনে নাও, তাহলে মুরগিকে আমরা পালন করতে পারছি তিনটে জিনিসের জন্য। সবার প্রথমে মুরগি আমরা পালন করি ডিম পাওয়ার জন্য, তারপরে মাংস, যাও, এরপরে মুরগি পালন করা হয় মাংস পাওয়ার জন্য, আর সবার শেষে কিছু কিছু মুরগি পালন করা হয় মাংস এবং ডিম উভয় পাওয়ার জন্য। তাহলে সবার প্রথমে যে মুরগিটা আমরা পালন করি সেটা হচ্ছে ডিম উৎপাদনকারী মুরগি। ডিম উৎপাদনকারী মুরগি বছরে 150 থেকে 200 খানা ডিম প্রদান করে। বছরে এক বছরে 150 থেকে 200 দুনিয়াতে 10 টাকা ডিম দেওয়া সেটা পরে এই এত তাহলে আমি পরে দাগিয়ে দেন বলবো না। আমি কথাই বলি, কথা বলছিলাম। হ্যাঁ, কথা কে বলছে দেখতে বিশ যাবে। এই দেখো বুকি যাচ্ছে পিছন থেকে। ও দাদা, ওই প্রশ্ন করবো, একটা মুরগিতে দিনে একটা করে ডিম পাওয়া যায়, 365 টাকা নেওয়ার দরকার। আমি বলছি না 365 দিনে দাওয়াটা কে দেয়? প্রশ্ন পরে করবা, আগে শুনে নাও, লাস্টে প্রশ্ন করবা। তাহলে মুরগি ডিম উৎপাদনকারী যে মুরগিগুলো হয় বছরে 150 থেকে 200 খানা ডিম পাড়ে। 200টা ডিম পাড়ার পর মুরগি দুর্বল হয়ে মারা যায়। 200টা ডিম পাড়ার পর মুরগি ডিম দুর্বল কেন হয়ে যায়? তো অতগুলো ডিম পাড়ার পরে দুর্বল হলে কি সমস্যা নেই? একটা গাড়ি আচ্ছা, হাসি চুপ, কথা কিছু না। এরকম মুরগির জাত অবশ্যই মনে রাখবা, একটা জাত হচ্ছে লেঘন, একটা হচ্ছে মিনারকা। একটা হচ্ছে লেঘন, একটা হচ্ছে মিনারকা হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মাংস উৎপাদন করে, মানে যে মুরগিগুলো ওজনে খুব বেশি হয়, 10 কিলো 15 কিলো ওজনের হয়, এরকম মুরগিকে বলা হচ্ছে
আসিল আসি মানে একটা জাতি বলছে আসিল, একটা ব্রাহ্মা, একটা কোচি। হ্যাঁ। ও, আমাদের এখানে পাওয়া যায়। আমাদের এখানে পাওয়া যাবে কেন? যেখানে 10 কেজি। 10 কিলো 15 কিলো পর্যন্ত হয়। এগুলো মিথ্যে কথা। এটা আচ্ছা এই মাংস, মুরগি শুনে নাও, উৎপাদন, কারি। এই মুরগিকে সেই পরিমাণ খাবার দিলে ওজনটা বাড়ে, সেহেতু সেই সময় ওরা ডিম পারে না। কিন্তু এই মুরগি যখন ডিম পাড়ানোর জন্য ব্যবস্থা করা হয় তখন এই মুরগিকে অন্য জাতীয় খাবার দিতে হয়, তখন তারা অতটা ভারী হয় না। তাও ভালো, 5 কেজি হয়। আর যদি মাংসের জন্য উৎপাদন করে তাহলে বহুত 15-20 কিলো হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, পরেরটা, বাবা, এত লাস্টেরটা হচ্ছে উভ গুণ সম্পন্ন মুরগি, মানে যে মুরগি কিছু পরিমাণ ডিমও দিয়ে দেয় এবং তারপরে শেষে সেখান থেকে আমরা মাংসও পেতে পারি। ওই তো যেমন হচ্ছে কি রোড আইল্যান্ড রেড, একটা মুরগির জাতির নাম কি হলো? রোড কোশ্চেন করে এগুলো কি না? রোড রোড এই যে কথা না, এই ছোট ছোট করে এই ওটা তো তুমি ওটা ধরো তো, কুচি করে দাঁড়িয়ে ওটা তো বলো। হ্যাঁ কিছু করুন ওই জন্যই উঠো। কি মা? আসো আসো বাবা, ওটো থেকে বলছে। বকছিলে কেন? ওটো হ্যাঁ চেয়েছো কেন? ওটো ওটো তাদের ওটো না না তুমি উঠো ওটো। হ্যাঁ, ঠিক আছে। যতক্ষণ পড়ানো হবে ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ কান ধরতে হবে। ওরম ভাবে না, আমি দেখিয়ে দেবো। নামটা বলো কে দাঁড়িয়েছে হাত সোজা, হ্যাঁ না, নামটা বলো দরকার নেই। এই শোনো, তাহলে মুরগি কটা উদ্দেশ্যে পালন করা হয়? 3টে। হ্যাঁ। ডিম উৎপাদনের জন্য, যে মুরগি শুধু ডিমই পারে, বছরে 150 থেকে 200 ডিম দেয়। উদাহরণ কি লেঘন আর মিনরগা। শুধু লেমন শুধু জিমি পারে হ্যাঁ, মানে দেখো সেই ওদের খাদ্য সেইভাবে প্রদান করলে ওরা সেটাই করবে। আর মোরগটা তো এরকম আলাদা ভাগ আছে। বড় খেতে পারে আমারও প্রত্যেকটা প্রাণীরই দুটো করে প্রাণী থাকে, মানে প্রত্যেকটা প্রাণী দুটো করে প্রজাতি বলতে পারি। হ্যাঁ, একটা একটা পুরুষ, পুরুষ, একটা একটা স্ত্রী। স্ত্রী। ঠিক আছে, মানে এরকম ভাগ ভাগ আছে। এদেরও থাকে। আচ্ছা পয়টা চলে আছে মাংস উৎপাদনকারী কি প্রচুর পরিমাণে বড় সাইজের হয়, হ্যাঁ, যেমন হচ্ছে আসিল, ব্রাহ্মার, কোচি। পয়টা হচ্ছে উভগুণ সম্পন্ন, মানে কিছু পরিমাণ ডিমও পাবো, কিছু পরিমাণ মাংস পাবো। তার মানে 6 এটা রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক আর নিউ হ্যাম্পশায়ার। নিউ হ্যাম্পশায়ার, হ্যাম্পশায়ার বাংলাদেশে হ্যাম্পশায়ার। হ্যামস্টার পুরোটা উচ্চারণ করবে একসঙ্গে, আর দেখবেন না। হ্যামস্টার এরপরে দেখা যাচ্ছে কি মুরগি হ্যামস্টার ওজন হিসাবে যদি আমি আলোচনা করি, মুরগির ওজন হিসাবে যদি আমি আলোচনা, তুমি উঠে দাঁড়াও, ওটো 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 দেখ কান ধরে দাঁড়িয়ে থাকো, ওটো। যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, হাত সোজা সোজা সোজা, পা সোজা করতে, হ্যাঁ ওটা কি দাদা? নাম জানি না। কে এটা সুজিত। ওইটা আগে দাঁড়িয়ে ছিল যেটা ওর নাম কি ছিল? ঈশান, ঈশান। 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 ও, স্যার মিত্রদা আচ্ছা ঠিক আছে, শোনো ঈশান তাহলে কান ধরে দাঁড়িয়ে আছে, তাই তো? এই শোনো, তাহলে মুরগি ওজন অনুসারে যদি ভাগ করে দাও ভালো করে বুঝবে। যে মুরগি প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে তার ওজন কমতে থাকবে, তাহলে এক্ষেত্রে ওজন কম হলে লেগ অনার মিনারটা হবে, মারা যাবে। মারা যাবে না, হালকা জাতে। মুরগির ওজন অনুসারে দুটো জাতে ভাগ করা যায়, একটা হচ্ছে হালকা জাত আর একটা হচ্ছে ভারী ভারী জাত। জাত। তাহলে যে মুরগি বেশি ডিম দেবে সে হালকা হবে, তাহলে লেগ অন আর মিনারটা হচ্ছে হালকা 2 নাম্বার। যে মুরগি ডিম দেবে না, যে মুরগিকে মাংসের জন্য পালন করছি সে মুরগি ভারী হবে, যেমন হচ্ছে আসিল, ব্রাহ্মা আর প্লাইমা। ওখানকার আসি প্লাইমা থাকি এটা মুরগি প্রজাতি। আর ব্রাহ্মা পোল্ট্রি শুনেছি আসিলের ব্রাহ্মা। আচ্ছা এর পরেরটা শোনো, এরপরে যে মুরগির ডিমে তা দেওয়া, ব্যাপারটা যে কিছু কিছু মুরগি ডিমে তা দেয়, তাওয়া না তা, তো একটা তা দেয়, তা সবাই তাও বলে কেন? আর কিছু কিছু মুরগি ডিমে তা দেয় না। তাওয়ার উপরে ব্যাপারটা হচ্ছে শোনো, যে সকল মুরগি প্রচুর পরিমাণে ডিম পারে, ওদের এত ডিম হয়ে যায় ওর উপরে বসে শুয়ে বললেও কভার হবে না, বললে তার ডিম তা দেয় না। হ্যাঁ মুরগি বসলে আসলে মুরগির weight অত বেশি না। দাদা অনেক ভালো। হ্যাঁ বলো কে বলছো? হ্যাঁ প্র্যাকটিক্যাল কে? না না ডাকছি। এই শোনো, তাহলে মুরগি ডিমে তা দেওয়া, দেখো মুরগি ডিমে তা দেয় বসে বসে, তো তাহলে বসার ইংরেজি সিট, বসার ইংরেজি সিট। তাহলে যে সকল মুরগি বসে বসে তা দেয় তাদের বলা হয় সিটা, কি বলা হয়? সিটা। আর যে সকল মুরগি ডিম পেড়ে পেড়ে তা দেয় না তাদের বলা হচ্ছে কি? নন সিটা। বলা হচ্ছে হয়তো nonsense। আচ্ছা উদাহরণ মনে রাখবো কি করে, যে মুরগি প্রচুর ডিম পাড়ে তো বসতে তার পারে না। তা দেওয়ার মতো তো ধৈর্য নেই, বসতে সে বলে পারে না। ডিম পেড়ে দিচ্ছি ঝামেলা শেষ। তাহলে তাড়াতাড়ি কি হবে, লেগন আর মিনারকে কিন্তু সিটার নয়, কি তা, তাওয়া না তা, দয়া করে। ও, তাহলে ওরা যদি ডিম দেয় না তাহলে প্রজাতি বাড়বে কি করে? ওদের প্রজাতি বাড়বে আমি কি করে? বোঝাচ্ছি, বলো
পরিমাণে ডিম পারে সে মুরগি তা দেয় না, তাহলে লেগ হর্ন আর মিনারকে কি তা দেবে? ডিম পারে, প্রচুর ডিম পারে, তা দেয় না। কিন্তু যে মুরগির ওজন খুব বেশি, ও ডিম পাচ্ছে না, ডিম খুঁজছে, তা দেবো আমার ডিম নেই। তাহলে ও সাইজে বড় বড়, তাই না? তো সে কি হচ্ছে, এই আসে, তাহলে ব্রাহ্মার কোচিং কি হচ্ছে, অন্য জনের ডিম নিয়ে নিচ্ছে, দিয়ে তা দিচ্ছে। এরকম করে বলো। বইতে ব্রাহ্মার কোচিং লিখে তোলেন ব্রাহ্মণ। পরেরটা শোনো, পুরো ক্লাস জুড়ে দাঁড়িয়ে থাকবে। ওই আগে একটু করে বসিয়ে দাও, শুরু না, না আর করবা না, পরের দিন করবা না, আজকে করতে হবে। তোমারই দেখো ল্যাবে গিয়ে ওটা খেলা দেবে, ধুলো হয়ে গেছে। তুমি খেলনার ল্যাবে কি মাথা ঘুরছে? খেলনার ল্যাব। দাও ধুলোগুলো মুছে যাও। এসে পরেরটা লাস্ট, নন সিটার, যে মুরগি ডিমে তা দেয় না তাদের বলে নন সিটার। তাহলে যারা প্রচুর ডিম পাচ্ছে, কারা কারা ডিম পাচ্ছে? লেগ হর্ন। যেহেতু এরা প্রচুর ডিম পারে সেহেতু এরা মানে তা দেয় না। তাহলে ডিম পাড়ার সাপেক্ষে মুরগি পেলাম দুটো, লেগ হর্ন মিনারকা। মাংসের সাপেক্ষে মুরগি পেলাম তিনটে, ব্রাহ্মা, কোচিন। কোচিন। ব্রাহ্মা, কোচিন। আর যে মুরগি কোচিনের তো অঙ্ক হলো, কোচিনের অঙ্ক হতে হবে, এটা জাত। আচ্ছা পরেরটা আছে উপগুণ সম্পন্ন মুরগি হচ্ছে রোড আইল্যান্ড রক। তারপরে কি আছে রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ। কি হলো অমৃতা, কি সব করছো? ওকে কি সব করো না, ও কি সব করছে দাদা? মনে মনে আকর ফেলেছে হাত মাস পড়া যাচ্ছে তাহলে প্রিয় ছিল বলছ না হচ্ছে না। আমি বলি না এখন ও তুমি এখানে কি পড়াচ্ছ গো দাদা? মুরগি ইংলিশ না বিজ্ঞান? ইংলিশ। আচ্ছা এবার হচ্ছে যে মুরগি পালন। দেখো মুরগি প্রধানত পালন করা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে আমাদের পাড়ায় পোল্ট্রি ফার্ম, বাড়িতে বাড়িতে থাকে, ওটা একটা মুরগি পালন। দেশি মুরগি পোল্ট্রি ফার্ম থেকে আসে, ব্রয়লার মুরগি, সেগুলো হচ্ছে ওই তো ফার্ম থেকে আসে। না ব্রয়লার। এই শোনো, ওটা আবার কোশ্চেন লাস্টে, এখন কোন কোশ্চেন? লাস্ট কোশ্চেনই করতে দাও না। এই শোনো, মুরগি সাধারণত যদি মানে ব্যাপক লেভেলে পালনের কথা বলি, মানে প্রচুর পরিমাণে 100 মনে করে 2000 4000 মুরগি পালন হচ্ছে। 7:35 দেখো টাইম লাগে, যে এরা কুচুর মুচুর করে গল্প করছে, ওই যে মোহন বকছে পেছনে। ওটা দাঁড় করান না, আমাদের দাঁড় করে দিলা দাদা, কি আচ্ছা, বেমান। মুরগি ব্যাপকভাবে দুটো পদ্ধতিতে পালন করা হয়। একটা হচ্ছে ব্যাটারি খাঁচার মুরগি। কি বলা হচ্ছে? ব্যাটারি খাঁচার ব্যাটারি মুরগি। খাঁচা। আচ্ছা ব্যাটারি দেখেছো কোনোদিন? হ্যাঁ দাদা, কত বাড়িতে পড়ে আছে, খারাপ হয়ে গেছে ব্যাটারি। ওই যে ব্যাটারির উপর কান খুলে, মুরগিটা মালিশ করার প্রয়োজন নেই। হ্যাঁ, কান খুলে কি করে? ব্যাপার যে ব্যাটারি খাঁচা পদ্ধতি কেমন বলো তো? মনে করে একবারে অনেকগুলো খাঁচা পরস্পর সাজিয়ে রাখা হয়। একবারে অনেকগুলো খাঁচা পরপর সাজিয়ে রাখা হয়, তার সামনে দিয়ে ছোট্ট একটা ছিদ্র থাকে, হয়তো মুখ পেরবে থাকে হয়তো খায় হতে পারে। এই খাঁচাগুলো স্টিল দিয়ে তৈরি করা হয়। খাওয়ার জন্য আচ্ছা, এর সামনে একটা ট্রে থাকে, এর সামনে যেখানে একটা- খাবার ওইটা রাখা ডিম থাকে। পারে হাট ডিম না, না, পারে এর সামনে ট্রেতে অনেক কিছু থাকে। তেরে কি থাকে ট্রে ট্রে খাবার জিনিস থাকে আচ্ছা ব্যাপারটা হচ্ছে এই যে খাঁচাগুলো হয় একটুখানি পেছন দিকটা উঁচু করা থাকে, বলো, আর এর ভেতরে অল্প স্বল্প করে বিচালি খড়গুলো দেওয়া থাকে। তাহলে পরে বলছি, মুরগি বসে খাওয়ার জন্য এগুলো বলে যে ব্যাটারি খাঁচা। এগুলো হচ্ছে ব্যাটারি খাঁচা। তাহলে এখানে প্রত্যেকটা করে একটা একটা করে মুরগি রাখা হয়। মুরগিকে এখানে সামনে খেতে দেওয়া হয় দিনের নির্দিষ্ট সময়ে, সে খেয়ে নেয়। এর পেছন দিকে জল রাখার জায়গা থাকে। তাহলে বলছি, তাহলে প্রতিদিন সকাল মানে যে কোনো টাইমে মুরগি ডিম পারে, পরের দিন সকালবেলা সেটা কালেক্ট করা হয়। এই জন্য ব্যাটারির খাঁচাগুলো একটুখানি পেছন থেকে উঁচু করা থাকে। এই ডিমগুলো ভরে এর মধ্যে পড়ে, এখান থেকে সোজা চলে যায়, যে এখান থেকে নালি থেকে নির্দিষ্ট জায়গায় চলে যায়। ফেটে যায় না দাদা? এক একটাতে এক একটা মুরগি থাকে। ও দেখো আমাদের এখানকার পোল্ট্রি ফার্মে করে কি সব একদম বিছানো থাকে। হ্যাঁ, এবার তুমি যেটা বলছো সেটাও কিন্তু মুরগি চাষের একটা পদ্ধতি। ওই পদ্ধতির নাম হচ্ছে ডিপ লিটার। ডিপি তাহলে কর্ণ বলো তো শুভজিৎ যে পদ্ধতিতে মুরগি চাষের কথা বলে সেটার নাম কি? অকাত অকাত কে বললো? এরকম পিতা এ বলেছে। আচ্ছা ডিপ লিটার, ডিপ লিটার তোমরা ভালো করে দেখো তো, আমাদের এখানে অনেক জায়গায় চাষ হয়। দেখবা যে সবার প্রথমে একটা ঘর তো থাকে, একটা ঘর থাকে। হ্যাঁ, ঘরের মেঝেতে সবার প্রথমে কি করা হয়?
খড়কুটো বিছানো হয়। সর্বপ্রথমে খড়কুটো খুব বিছানো হয়, গন্ধ দাদা। বিচুলি খড়কুটো বিছানো হয়। এরপর এর উপরে শুকনো পাতা, কাঠের গুঁড়ো টুড়ো দেওয়া হয় এবং সবার উপরে কুড়ো এবং কাঠের গুঁড়ো দেওয়া হয়। কুড়ো এবং কাঠের গুঁড়ো। শোনো, আমাদের এখানে কম খরচায় চালিয়ে দিই, কিন্তু পদ্ধতি এটা। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা যে লেয়ার তৈরি করেছে না, এই লেয়ার গুলোকে বলা হয় লিটার। কি বলা হয়? লিটার। লিটার। কারণ কি দাদা এরকম লেয়ার বানানোর? হ্যাঁ, বলছি সব বলছি। লিটার বলে, এখন লিটার গুলো 3-4টে লিটার পরপর সাজানো হয়, সেগুলোকে একত্রে বলে ডিপ লিটার। কি বলা হয়? আমার ব্যাগটা চিপে দিয়ে পুরো লিটার হয়ে গেল। ডিপ লিটার পদ্ধতিতে সবার উপরে কি থাকে? কাঠের গুঁড়ো আর খড়। কুড়ো। কাঠের গুঁড়ো আর কুড়ো। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে প্রথম দুটো লেয়ার, এই দুটো মিলে হয় 10 থেকে মনে করো 15 সেন্টিমিটার। 10 থেকে 15 সেন্টিমিটার। আর সম্পূর্ণটা মিলে হয় কি 20 থেকে 25 সেন্টিমিটার। মানে যখন 10 থেকে 15 সেন্টিমিটার সেটাকে আমরা কি বলবো? লিটার। 20 থেকে 25 সেন্টিমিটার হলে সেটাকে আমরা কি বলবো? ডিপ লিটার। আচ্ছা, এই ডিপ লিটার পদ্ধতিতে জায়গায় জায়গায় অথবা দেওয়ালের দিকে জল এবং খাবারের ব্যবস্থা করা থাকে। যদিও আমাদের এখানে যেগুলো দেখা যায় মাঝখানে থাকে হয়েছে। আচ্ছা, এই ডিপ লিটারের উপরের স্তরটা কেমন? কাঠের গুঁড়ো আর খড় দেয়া থাকে। ও পুরো দিয়ে তৈরি। এর ফলে মুরগি যখন সারাদিন খাবার দাবারের পরে কাজকর্ম করে, বৃষ্ঠা সেটা কাঁচা হয়। ওই জন্য কি করে প্রত্যেকদিন সকালবেলা বা দিনে দুবার করে এই বৃষ্ঠাগুলোকে উল্টে উল্টে দেওয়া হয়। উল্টে পাল্টে ভেতর দিকে শুকনোটা উপরে চলে আসে আর উপরের ভেজাটা নিচে চলে যায়। ডিপ লিটারের সুবিধা হচ্ছে কি একবার মুরগি পালন করার পর এইখানে যে খড়কুটোগুলো ছিল সেগুলো মোটামুটি সবাই পচে গিয়ে একটা কম্পোস্ট সার তৈরি করে, যেটা জমিতে ব্যবহার করা যেতে পারে। এখন মুরগির মাংসের অনেকগুলো জমিতে দেয়। খড়কুটো যখন মুরগি বৃষ্টির সঙ্গে মাখামাখি হয়ে একদম পচে যায়, একদম কষে কষে একদম মাংস। জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়। পচা গন্ধ বেরোয় না দাদা? বন্ধ তো তুমি টেস্ট শুনতে জিজ্ঞাসা করতে, যদি ফার্মে না যাও মুরগি যেখানে বিক্রি করে সেই দোকানে যাও। হ্যাঁ, গিয়েছি, শিয়ালও দেখেছি, কামড়া খেতে যাচ্ছে এই ডাকাডাকি করে না, ও ওখানে বেশ আনন্দে আছে মুরগি। ওটাই সামনে আনো। বলছি সঙ্গীতা থাক না, ও চুল টেনে ধরেছে। আচ্ছা আচ্ছা, মুরগির মাংস সবাই খাও না? তাহলে মুরগির মাংস হচ্ছে না, পোল্ট্রি মাংস খাই। পোল্ট্রি কি মুরগি নাকি? মুরগি তো পোল্ট্রি থেকেই আসে। এই আচ্ছা তোমাদের এই আচ্ছা শোন, তোমাদের একটা ভুল ধারণা আছে যেটা বাজারে কেউ বলেনি। আসুন, ব্যাপারটা হচ্ছে যে মুরগি আমরা খাই সাদা কালারের গলা কেটে দেয় বাজারে, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। সেটা কি? ব্রয়লার মুরগি। এবার শোন, যে পদ্ধতিতে যেটা ওটা চাষ পালন করা হয় সেটাকে বলা হয় পোল্ট্রি। যে ফার্মে চাষ করা সেটাকে বলে পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি পোল্ট্রি কেন বলে? হ্যাঁ? পোল্ট্রি কেন বলে? পদ্ধতি না? ছাগল চাষ হলে কি ওটাকেও পোল্ট্রি ফার্মই বলে? হ্যাঁ, তা কি? দাদা ও দাদা, ছাগল তুই পারবা? ছাগল চাষ হলে ওটাকে পোল্ট্রি ফার্ম বলে? ছাগল চাষকে সেটাকে পশুপালন বলবো, পোল্ট্রি ফার্ম বলবো কেন? আচ্ছা, ওটাকে বলে অ্যানিমাল হাজবেন্ডারি। মানে হচ্ছে হাজবেন্ড গুলো ও বুঝতে পেরেছি। আচ্ছা, মুরগির মাংসের পুষ্টিগুলো চলে আসি। দেখো, মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এর সঙ্গে মুরগির মাংসে মানে মুরগির যে মাংস সেখানে ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কম থাকে। মুরগির এজন্য এটা স্বাস্থ্যকর। মুরগির মাংসে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে, বা যেটা প্রোটিন বলছি আমি। বিভিন্ন ধরনের মৌল, বিশেষ করে ধাতুগুলো লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম। লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, আরেকটা হচ্ছে পি দিয়ে ফসফরাস, ইত্যাদি পাওয়া যায়। এবং ভিটামিন এ, বি কমপ্লেক্স আর ডি। ভিটামিন এ, বি কমপ্লেক্স আর ডি। এবারে মুরগির হাড়, মুরগির মাংস রান্না করার পর হাড় একটু গলে যায় না, সেটা যখন তুমি খাচ্ছ চিবিয়ে, তাহলে আমাদের শরীরে তো হাড় আছে, হাড়ে ক্যালসিয়াম আছে। সেই ক্যালসিয়ামটাকে আমাদের শরীর খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, এরপর চলে আসবে যে ব্রয়লার। দেখো, তোমরা এতক্ষণ ধরে বলছো বাজারে যে পাচ্ছি পোল্ট্রি মুরগি, তার নাম হচ্ছে ব্রয়লার। ওরা করবো না, বসে পড়বো। আগামী দিন থেকেও করবো না। আগামী দিন থেকে পুরো বছরই করবো সামনে না। করে বসতে। আচ্ছা, ব্রয়লারটা শুনে নাও। তোমাদের একটু আগে যে মুরগির জাতগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে সম্পূর্ণ
পিওর জাত মানে পিওর জাত মানে হচ্ছে কেমন বলতো ভেজাল নেই একই প্রজাতির মুরগির সঙ্গে অন্য ওই একই প্রজাতির মুরগির মিলনে ওই একই প্রজাতির মুরগি তৈরি হয় ইনজেকশন দেয় তো এখন পোল্ট্রি ওটা আলাদা বিষয়। একটুখানি সে বড় হয়ে বিষয় যায়। হচ্ছে ব্রয়লার শোনো না ব্রয়লার যেটা তোমরা বাজারে সাদা সাদা কালারের মুরগি হ্যাঁ এগুলো দেয়, যেগুলো ও তো মুরগি ইনজেকশন হলো, দেয় খাওয়া ভালো না। সেটার আসল নাম হচ্ছে ব্রয়লার কি ব্রয়লার। ব্রয়লার ও আসুক তার পুরোটা আসুক তার আসুক শোনো ব্রয়লারটা হচ্ছে একটা শঙ্কর গেলে না একদম আমাকে বলবা তো ঠিক আছে তোমার এতক্ষণ পরে ওরা গেল বলে মনে বললো আচ্ছা শোনো ব্রয়লার হচ্ছে শঙ্কর প্রজাতির মুরগি শঙ্কর মানে শঙ্কর ধাতুর নাম শুনেছো তামার সঙ্গে টিন মিশি দিয়ে তৈরি হলো ব্রোঞ্জ সোনার সাথে রূপো মিশিয়ে দিচ্ছি সবে। মিশে বাজারে যে সোনা গোল্ডের মানে যে অলংকারিক কি বলে অলংকার। অলংকার তৈরি করে তার মধ্যে সোনার মধ্যে তামা মেশানো ওটাই তো বলছিলাম মিশ্র ধাতু মিশ্র। এবারে যে সবার সঙ্গে সবকিছু মিশবে না না সিটি বলো সঙ্গীতা সোনা দিয়ে করা যায় শুধু সোনা দিয়ে করা গেলে নরম হবে। দুর্বল নরম হবে 24 ক্যারেট দেখা গেলো তোমরা যে এমনি স্কুলে সেই গয়না টানে ধরে আড্ডা টানাটানি করো ওতেই ছিঁড়ে যাবে পেঁয়াজ করছে। স্কুলে না মানে বিভিন্ন জায়গায় গিয়ে ওদের রূপও তো এরকম ছিঁড়ে যায়। ভালো তো ব্যবহার করো না এ ধরে টানো ওর ওইটা ধরে টানো আর সব থেকে সুবিধা হবে যারা চুরি করে বাইকে করে যাবে গলা ধরে আমাকে টানবে মানে গলার হাত ধরে পুরো চেঞ্জ হয়ে যাবে ও তো অনেক সময় এত শক্ত যে গলা টানতে টানতে চলে যায়, তাও ছেড়ে না। ও সব কিছু চুরি করে নিচ্ছে না, আমি দাঁড়িয়ে ছিল। আচ্ছা এই শঙ্কর প্রজাতির মুরগি মানে হচ্ছে মানে এক পায়ে দাঁড় করাবো বুঝতে বললে কি সব বলছো বের করে নিচ্ছে সব বের করে নিচ্ছে সব। ও তাহলে দাঁড়া আমার সামনে চলে গেছে। এই শোনো 1930 সালে একটা জিনিসের ক্রাইসিস মানুষ অনুভব করে সেটা হচ্ছে যে ক্রাইসিস মানে অভাব এবং 1930 এর দিকে দেখছে যে বাজারে মুরগির মাংসের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে কিন্তু সেইভাবে উৎপাদন করা সম্ভব হচ্ছে না তোমাদের যে ওই মাংস উৎপাদন করে মুরগির নাম বললাম কোচিন আসিল ব্রাহ্মা এগুলো 10 থেকে 15 কিলোতে যেতে প্রায় বছর খানেকের টাইম নেবে কিন্তু মানুষের দরকার কি যে মুরগি তাড়াতাড়ি প্রতিপালন করা যায় পোল্ট্রি মুরগি এখন ইনজেকশন দিয়ে ব্রয়লার ওই ব্রয়লার মুরগির সুবিধা হচ্ছে কি ব্রয়লার মুরগি প্রায় 1 মাসের মধ্যেই ছোট থেকে বড় মানে বাজারে পাঠানোর মতো তৈরি হয়ে যায় ইনজেকশন দিতে এক মাসের মধ্যে ব্রয়লার আমার বাবা মুরগি ব্যাচও ইনজেকশন। যে শঙ্কর জাতীয় মুরগি তাই দুটো মুরগির সম্মিলনে তৈরি হয়েছে ব্রয়লার মুরগি দেখো দুটো মুরগির মধ্যে একটা মুরগি হবে পুরুষ আরেকটা হবে একটা হবে স্ত্রী একটা হবে স্ত্রী পুরুষ মুরগি নেওয়া হয়েছিল হচ্ছে সাদা প্লাইমাউথ রক পুরুষ হচ্ছে কি সাদা প্লাইমাউথ রক লাই মাউথ রক মানে মুখে প্লাই হ্যাঁ এই তো পুষাদা পুষলাদা প্লাইমাউথ রক চলে আসুন নিচে আচ্ছা আরেকটা যে স্ত্রী মুরগি নেওয়া হচ্ছে তার নাম হচ্ছে ও তুমি তো মুড়ি লিখেছো দাদা। ও তোমার স্ত্রী বানান ভুল, মুড়ি মনে হচ্ছে ওটা। দুটো আলাদা আলাদা মুরগি মিলে একটা অন্য মুরগি তৈরি হলো এই শোনো বিষয়টা হচ্ছে যে পুরুষ কর্নিশ জাতের একটা মোরগের সঙ্গে সাদা প্লাইমাউথ রক একটা মুরগির মিলন ঘটিয়ে এদের থেকে যে ডিম পাওয়া গেল সেই ডিমে তা দিয়ে বাচ্চা উৎপাদন করে পাওয়া গেল কি সাদা কালারের ব্রয়লার মুরগি তাহলে ব্রয়লার প্রকৃত জাত শঙ্কর জাতের মুরগি কিন্তু প্লাইমাউথ রক হয়েছে তাহলে ব্রয়লার মুরগির সুবিধা কি ব্রয়লার মুরগি খুব দ্রুত বড় হয় এবং এদের দেহের গঠনে মানে এরা জাতি চুকায় সব গায়ে লেগে যায় ফলে 5 থেকে 7 সপ্তাহের মধ্যে এত পুরনো ডেটা 5 থেকে 7 সপ্তাহ কি 5 সপ্তাহ 35 দিন বা 50 দিন এখন মোটামুটি 28 দিনের মধ্যে ব্রয়লার মুরগি চাঙ্গা রেডি হয়ে যায় একদিনে আড়াইশো ও দাদা করতে পারে। তাহলে এই দুটো জয়েন্ট করলো কি করে? জয়েন্ট করলো কি করে? হলো এর ঠেক দিয়ে দাও এর প্লাস্টিক করে দিব পয়েন্টটা
আমি বলে দিচ্ছি কনফিউশন আমি বলে দিচ্ছি হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কোনো প্রাণীতে হ্যাঁ থেকে নতুন প্রাণীতে সৃষ্টি হয় সেই পদ্ধতিকে বলা হয় বংশবিস্তার বলা হয় চলে আসো আমি বলা হয় পড়া মিলন বংশবিস্তার। উদ্ভিদে যেমন পরাগ মিলন হয় তেমনি প্রাণীতে হয় প্রজনন। কি হয়? প্রজনন। জনন তো পুরো বিষয়টার নাম হয়েছে। যে ঘটনাটা ঘটে পুরুষ এবং স্ত্রী মুরগির মধ্যে যে ঘটনাটা ঘটে যার মধ্যে ডিম উৎপাদন হয় সেই ঘটনাকে বলা হচ্ছে প্রজনন। তুই বুঝলি কোন আমি এটা বলছি এইটুকু তো বুঝে 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 কলা পাতাতে ক্লাস 6 এর বাচ্চাদের তরমুজ ভাই হাত দিস না আরে তরমুজ খাইনি সেই বীজ পত্র করে দেখিছে বীজ পত্র করে বলছি যেন বলেছি দেখেছিলাম কলা পাতা হ্যাঁ এই আচ্ছা এই হচ্ছে আজকের পড়া ছিল বুঝে দিলাম। আর বসবো হ্যাঁ বসো। ও দাদা আমার হেল্প ওদের ও এই আজমাতে নাকি কার তো নাম মেরেছে আমাদের ও মানে আজকে তোমার নামে এত অভিযোগ কেন হয়েছে? শত্রু বন্ধু নাম দেখো শোনো আগামী দিনে কেউ অভিযোগ না পায় ওরম করে ওর পা যদি ভেঙে যেত যাই না বুঝেছে হাতে লেগেছে লেগেছে তো আমারও লেগেছে এই বিষয়ে যারা দাঁড়াবে তাকে নাও এই ঘুরে বসো তো ব্যাগটা নিচ্ছে সামনে বলতে পারো না ও জায়গা তো ওখানে কি বই আনো নি? এই যারা টেক্সট বইয়ে দেখাবা টেক্সট বইয়ে হচ্ছে পেজ নাম্বার 227 শেষ পর্যন্ত এই চ্যাপ্টার শেষ মানে আগামী ক্লাসে তোমাদের খাতা দেখানো হবে। ও না আগামী ক্লাসে পরীক্ষা নিয়ে তারপরে খাতা দেখাবো। শিক্ষক ওই পেজে শেষ পর্যন্ত। আচ্ছা তোমাদের পড়া কিন্তু আজ একটুখানি পড়া থাকছে। সবার প্রথমে হচ্ছে ও কত পৃষ্ঠা 4 পেজে 22 নাম্বার প্রশ্ন 23 নাম্বার প্রশ্ন 24 22 23 24 আচ্ছা এরপরে হচ্ছে 27 28 29 23 24 27 আমি বলছি এইটুকু কটা কথা অসুবিধা বা ইম্পর্টেন্ট বলে দাও সব আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি শুনে নাও আমি 22 23 22 23 24 27 28 29 বাবা এইটা কখন দিলা আচ্ছা এইটুকুই কি বলছে ও ডক্টর কি বলছে জিজ্ঞাসা করতে এটা বুঝা গেল ও বলছে নাকি তোমার এক্সপেরিয়েন্স আছে ও বলছে তোমার এক্সপেরিয়েন্স আছে